ওকে, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তা আমরা আবার অনেক দিন পরে ব্যাক করলাম। বহুদিন, মনে হয় 5-6 বছরের উপরে। চার যাই বছর হোক। পর। হুম। হুম। যাই হোক, তো আমরা আবার নতুন আঙ্গিকে, নতুন আহ, উদ্দীপনায় চলে আসলাম। যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য দাদার একটা ভিডিও। উম, খুব সম্ভবত ওটা আমাদের বাংলা ভাষা নিয়ে আর কি উনি যেটা করছিলেন, ঠিক না? তো হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন আগেই। ওরা কি আমাদের মুখের ভাষা কাইরা নিতে চায়? হ্যাঁ, তাহলে দেখি আসলে উনি কি বলতে চাচ্ছেন। ওই ভিডিওর ওনার যে বক্তব্য, ওই বক্তব্য অনুযায়ী উনি যা যা বলছেন ওটা নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওর রিয়েকশনটা দেই। দেখা যাক হ্যাঁ, কি হয়। এখানে আমাদের কিছু ওপিনিয়ন থাকবে হুম। আহ, ওনার ভিডিওর ব্যাপারে, কারণ হুম। আমরা উনি। আসলে কোনো, হ্যাঁ, হ্যাঁ, কোনো ইয়েতেই আসলে বায়াস না। তো তো দেখা যাক কি হ্যাঁ, কি বলতেছেন। এক্স্যাক্টলি। আজকে বাঙ্গু প্রগতিশীলদের চেতনার দিকে একটা মহা অস্ত্র নিক্ষেপ করবো। এর ফলে বাঙ্গু প্রগতিশীলদের মুখোশ চূড়ান্ত ভাবে খসে পড়বে আর তাদের পুচ্ছে আগুন জ্বলা যাবে। তাদের প্রগতিশীল প্রতারণা আর ভণ্ডামি ভরা বয়ানের চেতনা এই বিল্ডিং এর মতো ধইসা পড়বে। আগের দুই এপিসোডে আমরা 71 সাল নিয়ে আওয়ামী বাম বয়ানকে জয় বাংলা কইরা দিছি। প্রথম এপিসোডে আওয়ামী বাম বয়ানে পাকিস্তান। আচ্ছা, জয় বাংলা মানে আমি জানি যে এটা একটা পলিটিক্যাল পলিটিক্যাল একটা, কি বলে এটাকে, যে স্লোগান বলতে পারি। স্লোগান, হ্যাঁ, পলিটিক্যাল স্লোগান। যাই হোক, তো এই জয় বাংলা শব্দটা, মানে জয় বাংলা ফ্রেজটা, মানে এটা একটা ইয়ে হয়ে গেছে যে মানে আওয়ামী লীগের যারা আছে তাদেরকে হেয় অ্যাকচুয়ালি করার জন্য হেয় করার জন্য স্ল্যাং, কাইন্ড অফ স্ল্যাং, দে স্ল্যাং, আর ইউজিং ইট অ্যাজ আ স্ল্যাং, রাইট? তাই না? স্ল্যাং হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মানে মানে এটা কি অভিধানে অ্যাড হয়ে যাবে? মানে গেছে অলরেডি অ্যাড। No, it's very funny. আমার কাছে মনে হয় উনি যেভাবে ইন্ট্রোটা শুরু করলো, সুপার ফানি, সার্কাস্টিক, বাট এইরকম বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করার মানেটা আমি বুঝি না ইন্ট্রোতে। হ্যাঁ, এটা একটু মানে মানে এক্সট্রিম। এইজ রেস্ট্রিক্টেড ভিডিও হতে পারে। হ্যাঁ, বাট এটা তো মনে হয় না এজ রেস্ট্রিক্টেড ভিডিও, এনি ওয়ান ক্যান ভিউ ইট। কারণ যাই হোক। হুম। ভুয়া অর্থনৈতিক শোষণের ন্যারেটিভ রে জয় বাংলা করেছি। দ্বিতীয় এপিসোডে 25শে মার্চ 70-এর নির্বাচন এবং তার আগের পরের ঘটনাকে জয় বাংলা করে দিছি। আজকে আমরা আলোচনা করব বাঙ্গু চেতনার মূল সূতিকাগার ভাষা আন্দোলন নিয়ে এবং এর পিছনের আসল বাস্তবতা কি ছিল। আপনারাও বুঝবেন 7 জন্মের জাউরা আওয়ামী লীগ এবং বামেরা বাংলাদেশিদেরকে কি রকম উজবুক বানাইছে এই 50-55 বছর। এই এপিসোডের শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাই তাজ্জব হইয়া যাবেন তাদের প্রতারণার ভণ্ডামি দেখা। আজকে আমরা 52 চেতনার বয়ানকে পুরাপুরি ধুলিস্যাৎ কইরা জয় বাংলা কইরা দেব। এর সাথে ভারত, আওয়ামী লীগ এবং বাম বয়ানার তার চেতনার একচ্ছত্র আধিপত্য চিরতরে এই দেশ থেকে লোপ পাবে। চলেন আল্লাহর নামে শুরু করা যাক। প্রথমেই দেখব কি আছে সেই আওয়ামী বাম বয়ান। মানে উনি কি বোঝাতে চাচ্ছে যে আহ, বায়ান্নর ভাষা আন্দোলনে যা হয়েছে, ইটস এ ফেক হিস্টোরি? ইজ দ্যাট হুম। হোয়াট ইজ ট্রাইং টু সে? ফেক হিস্টোরি হলেও ইটস অনেক ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট হিস্টোরি, তাই না? হুম। বাঙালি কালচার থেকে শুরু করে, বাঙালি আইডেন্টিটি থেকে শুরু করে সবগুলো একটা ভেরি ইন্ট্রিগেট পার্ট অফ দিস। তো উনি ওটা কি ধূলিসাৎ করে দিতে চায়? তাহলে বাঙালি চেতনা অথবা বাঙালি কালচার বলে কিছু থাকবে? হুম। না, দেখি, দেখা যাক। কারণ শুরুতে হয়তো মানে আমরা এটাকে উম, মানে প্রথমে ওভারভিউ দেখে তো আসলে বলা যাবে না যে কি বলতে অ্যাকচুয়ালি, যাচ্ছেন। দেখা যাক। হ্যাঁ। পাকিস্তান রাষ্ট্রে আবির্ভাব হয় তাকে মানে আমি বাম বাঙ্গু বয়ানে কয় আর কি। পাকিস্তান গঠন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিশেষ করে পাঞ্জাবিরা পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপরে তাদের ভাষা উর্দু জোর কইরা চাপাইয়া দিতে চাইছিল।
পাকিস্তান আন্দোলনের প্রধান নেতা, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকাতে এসে নাকি কইছিল উর্দু এন্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। আর এটা শুনা নাকি সবাই না না করে চিক্কুর মারে উঠেছিল। আর তার মধ্যে ছিল নাকি সোহরাওয়ার্দীর বডিগার্ড। জিন্নাহ এই বক্তৃতা দেয় 2 জায়গায়। 21শে মার্চ রমনা রেস করছে বিশাল জনসভায়, এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই, বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ। উনি কইছিলেন, ইংরেজিত কইছিলেন, কি কইছিলেন নিজেরাই শুনেন। Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. এখানে একটু পজ করলাম, কারণ যেহেতু মানে আমরা জানি যে এই ভিডিওটা ইউটিউবে আছে, হুম। মোহাম্মদ আলী জিন্নাহর যে ভিডিও স্পিচ সোহরাওয়ার্দী উদ্যানে, তো মানে যেগুলো হচ্ছে পলিটিক্যাল বা হিস্টোরিক্যাল যেসব স্টেটমেন্ট, যেগুলো স্পিচ, সেগুলো আসলে মানে যেভাবে দেওয়া হয়, আমি আমি জানি না যে এটা কি পিনাকি দাদা কি এটা মানে অন্য কোথাও থেকে কোট করে বলতেছেন, নাকি এটা একটু চেঞ্জ করে বললেন। যে কারণ আমরা যদি এটা দেখি যে মোহাম্মদ আলী জিন্নাহ বলতেছে যে উর্দু ইজ গোয়িং টু বি নট, আমরা যদি একটু পিছাই। জিন্নাহ এই বক্তৃতা দেয় 2 জায়গায়। 21শে মার্চ রমনা রেস করছে বিশাল জনসভায়, এবং সেই বক্তব্য কোনো প্রতিবাদ হয় নাই, বরং উচ্ছ্বসিত হয়েছিল জনগণ। উনি কইছিলেন, ইংরেজিত কইছিলেন, কি কইছিলেন নিজেরাই শুনেন। Leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. সো এখানে কিন্তু ইজ গোয়িং টু বি ওকে। তো আমি জানতে চাচ্ছি যে চিরতরে এই দেশ থেকে লোপ পাবে। চলেন আল্লাহর নামে শুরু করা যাক। প্রথমেই দেখব কি আছে সেই আওয়ামী বাম বয়ান। মানে that's not আওয়ামী a- বাম বাঙ্গু পূর্ব পাকিস্তানের বাঙালিদের নেতা, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ জিন্নাহ। আর এটা এখানে একটু নাকি কইছিল ভাষাগত উর্দু ইয়ে আছে। এন্ড অনলি উর্দু শ্যাল বি দ্য। তো এটা কি পিনাকি দাদা নিজের থেকে বলছেন, নাকি অন্য কোথাও থেকে কোট করে বলতেছেন? আমার মনে হয় এটা নিজেই বলছে, এখানে তো কোন রেফারেন্স সে দেয়নি, তাই না? উর্দু and only Urdu shall be the state language of Pakistan, right? হ্যাঁ, তুই যদি অরিজিনাল ভাষণটা শুনিস, অরিজিনাল ভাষণটাতে কিন্তু উনি Urdu is গোয়িং টু is ল্যাঙ্গুয়েজ, going to be. no other language. So it's kind of meaning same, like if they না, মিনিং সেম, বাট যেহেতু হ্যাঁ। আমরা মানে একটা স্পিচকে কোট করতেছি, সো মানে কোটটা কোটই থাকুক। অ্যাকচুয়ালি উনি যেটা না, করছে আমি কেন বলতেছি, কারণ অনেক সময় এরকম হয় যে মানে যখন ভাষাটা চেঞ্জ হইতে থাকে, হ্যাঁ, হ্যাঁ ফর হ্যাঁ এক্সাম্পল আমি একটা কথা বলি যে মানে এখানে আমি ধর্মের কোনো কথা আনতেছি না, কিন্তু দেখা যায় যে কোনো একটা শব্দের যদি তারতম্য হয়ে যায় না, তখন কিন্তু ফুল মেসেজটা আস্তে আস্তে মানে চেঞ্জ চেঞ্জ হতে থাকে। এক্স্যাক্টলি। মানে আমি ওটাই বলতে চাচ্ছি যে যেহেতু এটা স্পিচকে কোট করা, সো স্পিচটাকে স্পিচেই রাখতে দেওয়া উচিত, যে ওইটাকে মানে ইয়ে না করা, যে ফ্যাব্রিকেট না করা, ওটার আমার ওটাকে মূল ফর্মে রাখা। আমার মনে হয় উনিও এটা রিয়েলাইজ করেন নাই। ওনার কাছে কোডিং মিনস মেবি প্যারাফ্রাইজিং টু। মানে না, আমার কাছে এটা মনে হচ্ছিল যে এটা আসলে কোটই থাকুক, মানে করে থাকুক, হ্যাঁ। স্পিচটাকে কোট করতেছে, কোট করার মধ্যেই থাকুক, ঠিক আছে। আচ্ছা, ওকে, লেটস সরি, কন্টিনিউ। হ্যাঁ, আমি Look at the history. Every government has got to have some state language. Now, therefore, so far as the state language is concerned, Pakistan's state language shall be Urdu. ও ইংরেজিত কইছিলেন, এটা ঠিকই কইছিলেন বলে বাঙ্গু প্রগতিশীলদের ধরে নেওয়া উচিত ছিল, তাই না? বাংলা এটা ছিল এরকম। এই কথা আপনাদের খুব স্পষ্ট করে বলতে চাই,
পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং অন্য কোনো ভাষা না। যে আপনাদের ভুল পথে চালানোর চেষ্টা করবে সে পাকিস্তানের শত্রু। কিন্তু আপনি এটা কোথাও দেখবেন না। 24শে মার্চ কার্জন হলে তিনি একই রকম কথা বলছিলেন। শোনা যায় এইখানে বাঙ্গ প্রগতিশীলরা না না কইরা উঠেছিল। এটা একটা সিনেমাটিক প্রচার আছে, কিন্তু কোন অরিজিনাল ফুটেজ এখনো পর্যন্ত কেউ দেখে নাই। অবাক লাগে না আপনাদের? আসলে এই বক্তব্য দেওয়ার টাইমে না না করেছিল কিনা আমার সন্দেহ হয়, তাই সেটা দেখাতে পারতেছি না। তো এখন বাঙ্গ ও, এখানে আমার কিছু কথা আছে, হ্যাঁ। আমি জানি ইটস ভেরি আর্লি স্টেজ অফ দ্য হিজ ভিডিও, বাট উনি যে বলল যে 19 সে 47 47, তারপর ঢাকার কার্জন হল, না কার্জন হলে জিন্না যখন প্রেসিডেন্ট জিনা মেবি উনি যখন এটা প্রস্তাব করলো, তখন কেক অনেকে না না করছিল। মানে জেনারেল হিস্টোরিক্যাল ইভেন্টে হয়তো বা এইভাবে লেখা আছে যে সবাই না না করছিল, বাট উনি বলতেছে এর কোনো ভিডিও আছে কিনা। তো একটা জিনিস তো লজিক্যালি বোঝা যাচ্ছে, দিস ইজ 2026, দ্যাট ইজ 1947। তখন তো ভিডিও ক্যামেরা এতটাই অ্যাভেলেবল ছিল না, সবার অ্যাভেলেবল ছিল না। মোবাইলও ছিল না, কমিউনিকেশন ওয়াজ ভেরি রেস্ট্রিক্টেড অ্যান্ড ভেরি ডিফিকাল্ট। ইভেন একটা গভর্নমেন্টের পক্ষেও কোনো কিছু পলিসি ইমপ্লিমেন্ট করতেও তো ব্যাপক সময় লাগার কথা, তাই না? তখনকার একমাত্র নিউজের অপশন ছিল হচ্ছে নিউজ পেপার, তাও আবার তখন হয়তো বা একটা নিউজ পেপার বা দুইটা নিউজ পেপার ছিল। সো দিস ইজ এ ভেরি উইয়ার্ড লজিক দে। ফুটেজ কোথায়? তখনকার ফুটেজ থাকবে কিভাবে? হ্যাঁ, ফুটেজের দোহাই দিয়ে একটা জিনিস, না ফুটেজ অবশ্যই জরুরি, মানে একটা জিনিসকে ভেরিফাই করার জন্য। কিন্তু ফুটেজ নাই মানে যে সেটা ঘটে নাই, সেটা আসলে কনক্লুসিভ না। মানে ওটাকে বলা যায় না যে এক্স্যাক্টলি। ওইটা 100%। মানে এটা আসলে কনফিউজিং, যে মানে কনফিউজিং মানে কি, যে এটা কনক্লুসিভ না, যে এটা বলা যাচ্ছে না যে আসলে হয়েছে কি হয়নি। কিন্তু তোকে একটা জিনিস, জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইজ 1947। হ্যাঁ, হ্যাঁ, আর আমি বুঝতেছি যে Okay. হ্যাঁ ওখানে That আরো time, অনেক expensive it was just to, you know, রেকর্ড দ্যাট record something. পার্টিকুলার ইভেন্ট। And the technology was how backdated. It was like 100 years now. Okay. উনি ওটাকে একদম সম্পূর্ণ নাকচ করে দিচ্ছে যে ওখানে কোনো কিছুই হয় না। তো ব্যাপারটা অনেকটা ইটস এ ডমিনেটিং আর্গুমেন্ট, না যে কিভাবে আমি প্রুভ করবো কোনো ভিডিও ফুটেজ নাই, অ্যান্ড ইউ আর নট কনসিডারিং দ্য টাইম টেবল অ্যাজ ওয়েল, হুম, I mean timeline as well, right? হুম, হুম, উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছিল। তারা বলে বাঙালিরা যেন চিরকাল পাঞ্জাবিদের অধীনে থাকে, এর ফলে নাকি তাদের শোষণ করতে সুবিধা হবে। পাকিস্তানের শোষণের বয়ান আগের ভিডিও জয় বাংলা করেছি না এটা। এছাড়া তা কয়েক সব জায়গায় বাঙালিরা পিছায় পড়বে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার যেটা হবে সেটা হইতেছে বাঙালিরা নাকি নিজেদের মাতৃভাষা ভুলে যাবে। সে ভাষায় কথা বলতে পারবে না, মায়ের কোলে বসে ছড়া শুনতে পারবে না। আর এই বয়ান নিয়ে বাঙ্গ প্রগতিশীলরা অনেকগুলো গান লিখেছে, তার মধ্যে অন্যতম বিখ্যাত গান হইতেছে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, তারা কথায় কথায় শিকল পরায় মোদের হাতে পায়। কি অদ্ভুত একটা মজার জিনিস আছে যে মানে ওরা আমাদের মুখের ভাষা কাইরে নিতে চাইছে। হ্যাঁ, তো এই যে মানে বিভিন্ন যে ইমোশনাল ফ্যাক্টর যেগুলো, হ্যাঁ, মানে আসলে এটা বুঝতে হবে যে আমাদের এই উপমহাদেশের মানুষরা স্বভাবতই একটু আবেগী। ঠিক আছে? তো এখন পলিটিক্যাল লিডাররা বা পলিটিক্সের সাথে যারা জড়িত, তারা যদি ওই আবেগটাকে কাজে লাগাইতে পারে, তাহলে মানে ওদের যে মানুষকে মেইন ইনফ্লুয়েন্স মোটো, করতে পারে। ওটাকে ওরা ক্যাপিটালাইজ করতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো এটার সাথে এটার মধ্যে আমি মানে 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 ঠিক আছে যে স্টেট ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য আলটিমেট ল্যাঙ্গুয়েজ উইচ কুড ডিকটেট ওভার ইয়োর মানে হোয়াট এভার ইউ কমিউনিকেট উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, রাইট? সো এটা ঠিক আছে যে তুই যে যে কোনো ভাষায় কথা বলতে পারিস, কিন্তু ওইটা যে ইমোশনাল একটা ভিউ পয়েন্ট ওরা করছিল, ট্রিগার করছিল। তো ওই ওই ইমোশনাল ভিউ পয়েন্টটা ছিল হচ্ছে অবশ্যই পলিটিক্যাল লিডারদের একটা অস্ত্র, আমার মনে হয় এটা পলিটিক্সের একটা পার্ট, স্পেশালি ইন বাংলাদেশ। পলিটিক্সের একটা পার্ট। এই ইমোশনকে ক্যাপিটালাইজ করা। ক্যাপিটালাইজ করে অলমোস্ট এভরি পলিটিক্যাল দলই এটাকে ইউজ করে।
হ্যাঁ, অ্যান্ড বাংলাদেশের শুরু থেকে ইউজ করে আসতেছে। হ্যাঁ, হুম, 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 হুম। কারণ এটা কত এটাতে আমি খারাপ কিছু মানে খারাপ বা ভালো, এটা আসলে পলিটিক্স এর অংশ। হ্যাঁ, হ্যাঁ, এটা ইমোশন নিয়ে খেলা। অ্যাকচুয়ালি একটা সাধারণ মানুষ হয়তো বা জিনিসটাকে আহ, বোঝানোর জন্য হলো তাকে আম, বোঝাতে হবে যে ইম্প্যাক্টটা কত দূর পড়তে পারে, তাই না? হয়তো হুম, ইম্প্যাক্টটা আরো বেশি পড়তে পারে। এই জন্য ওরা হয়তো বা এখন যারা গান লিখতেছে বা ছড়া লিখতেছে অথবা কবিতা লিখতেছে অথবা নাটক লিখতেছে, তাদেরকে তো জিনিসটাকে আরো ইমোশনাল করে এক্সপ্রেস করতে হবে মানুষের কাছে ব্যাপারটা, রাইট, তাই না? রাইট, 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 রাইট। মানে পলিটিক্স এর মেন ইয়েটাই কিন্তু হচ্ছে তোর ইমোশনকে নিয়ে খেলা। এক্স্যাক্টলি, যত এক্স্যাক্টলি। ইমোশনকে নিয়ে খেলতে পারবে ততই। এটা আসলে ইম্প্যাক্ট শুধুমাত্র বেশি আমাদের পড়বে। উপমহাদেশের তা না, মানে আমি এটা অনেক জায়গায় দেখছি যে ইমোশনকে নিয়ে এরা খেলতে পছন্দ করে। আমার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড। কিন্তু এটা আমরা যেহেতু বেশি আবেগী, আমরা আবেগে ভাইসা গেছিলাম। ট্রু। ওকে, লেটস কন্টিনিউ। অদ্ভুত একটা গান। প্রত্যেক 21শে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় স্কুল কলেজে সাংস্কৃতিক প্রোগ্রামে গান বাজানো হয়। এই গান হইতেছে প্রগতিশীলদের কাছে অনেকটা সোহরাওয়ার্দী বডিগার্ডের 7ই মার্চের ভাষণের মতো। এই যে ইনকা এই গান না বাজাইলে তাদের চেতনা পরিপূর্ণ হয় না। এবার আসেন এই গান আমরা বিশ্লেষণ করি, একে একে চোখে আঙুল দিয়ে দেখাই দিই পুরা বাঙ্গবায়নকে জয় বাংলা করবো আজকে ইনশাল্লাহ। সবার প্রথমে যে কথা উঠে আসে সেটা হইলো ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এটা তো সম্পূর্ণ মিথ্যা বানাওয়াটমূলক একটা অপপ্রচার। এখানে ওরা বলতে পশ্চিমা শাসক গোষ্ঠী অথবা পাঞ্জাবিদেরকে বোঝানো হয়েছে, তাই না? প্রথম পয়েন্ট হইতেছে কায়েদ আজম জিন্না যে ঘোষণা দিছিলেন সেটা হইতেছে পাকিস্তানের সংবিধানে অফিসিয়াল ভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি হবে, রাষ্ট্রভাষা কি হবে, রাষ্ট্রভাষা কি হবে। কারণ মাতৃভাষা নিয়ে সে ভাষণে কোনো আলোচনা হয় নাই, তাই না? মাতৃভাষার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দুটো ভিন্ন জিনিস। জিন্না এবং পাকিস্তানের আবির্ভাবে মুখ্য ভূমিকা পালনকারী দল মুসলিম লীগ উর্দুকে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ আর আন্তঃপ্রদেশ যোগাযোগকারী ভাষা যেটাকে ইংরেজিতে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে সেটা করার সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই সিদ্ধান্ত যখন না হয়েছিল তখন মুসলিম লীগ করে শেখ মুজিব নিজেও। কেন? আচ্ছা, আমার এখানে একটা কথা আছে, লিঙ্গুয়া ফ্রাঙ্কা এই জিনিসটা তো আমরা সবাই অনেকেই কম বেশি জানি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মেবি ওয়ান মিনিট, মেবি অডিয়েন্সের জন্য একটু সিম্পলিফাই কর। লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে এমন একটা ভাষা যা ভিন্ন মাতৃভাষার মানুষ একে অপরের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করে। ঠিক আছে? তো এখন কথা হলো যে আহ, যদি লিঙ্গুয়া ফ্রাঙ্কার দোহাই দিয়েই আমরা করতাম, মানে উর্দুকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দিতাম, মানে স্বীকৃতি, আমি জানি না যে পরবর্তীতে আসলে উর্দু কতদিন স্টেট ল্যাঙ্গুয়েজ ছিল কি ছিল না, আমি জানি না। অনেস্টলি স্পিকিং আমি জানি না, আমার তুই মনে তুই হয় না জানিস? উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ ছিল কখনো। আচ্ছা, আচ্ছা। উর্দুকে স্টেট ল্যাঙ্গুয়েজ বানানোর জন্য 1948 থেকে তারা কাইন্ড অফ ইনফোর্স করার চেষ্টা করতেছিল, আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছিল যে দে আর গোয়িং টু ডু ইট, অ্যান্ড স্লোলি মেবি তারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছিল বিকজ ইটস 1948-47, দ্যাট সময় কমিউনিকেশন ওয়াজ ভেরি স্লো, রাইট? একটা লং ডিস্টেন্স কলস মেবি এ হিউজ ইস্যু। সো স্লোলি হয়তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছে, দেন 1952-তে যে বিশাল মারামারি হয়ে গেল। আহ, ওই এই জন্য হয়তো বা মনে কর উর্দু কখনো হয়তো বা স্টেট ল্যাঙ্গুয়েজ হয়নি, মানে অফিসিয়াল স্টেট ল্যাঙ্গুয়েজ হয়নি, বাট ইম্প্যাক্ট কিন্তু অ্যাকচুয়ালি হিউজ। যদি উর্দু আম, হুম। আমার দৃষ্টিকোণ থেকে মানে ইম্প্যাক্ট হয়তো এক্সট্রিমলি হিউজ তখনকার প্রেক্ষাপটে। বাট এখনকার প্রেক্ষাপটে যদি চিন্তা করি, হঠাৎ করে যদি একটা কান্ট্রি এসে বলে যে আমরা এই জিনিসটাকে, আমাদের ল্যাঙ্গুয়েজটাকে, সে চাইনিজ, আমরা তোমাদেরকে স্টেট ল্যাঙ্গুয়েজ বানাতে চাই, হাউ ডিফিকাল্ট ইট উইল বি ফর আস টু কনভার্ট, তাই না? আচ্ছা, এই ব্যাপারে আমরা একটু নেক্সট টু ইম্পসিবল কাইন্ড অফ, নেক্সট টু। নেক্সট ইম্পসিবল। আমরা একটু দেখি উনি কি বলতে যাচ্ছে, তারপর আমরা হয়তো বা উইল গিভ আওয়ার ইনপুট। আলাপে পরে আসতেছি, তবে আগে দেখি অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ কি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো একটা রাষ্ট্রের সরকারি দপ্তরে, আদালতে যে নথিপত্র, কাগজ, রাষ্ট্রীয় আর্কাইভ, চিঠি লেখা আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ। আর লিঙ্গুয়া ফ্রাঙ্কা কাকে বলে? লিঙ্গুয়া ফ্রাঙ্কা হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের কমন মাধ্যম বা মিডিয়া।
একটা দেশে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে, যেমন ধরেন সোভিয়েত ইউনিয়ন, বহু জাতি বাস করতো, রাশিয়ান, ইউক্রেনিয়ান, জর্জিয়ান, আর্মেনিয়ান, কাজাক, তাজিক, বাস্কিক, তুর্কমেন, লাটাভিয়ান, এরকম 15টা ভাষা গোষ্ঠী ছিল, বড় বড় ভাষা। এই প্রত্যেকটা এখন আলাদা আলাদা দেশে হয়ে গেছে। এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল সোভিয়েত ইউনিয়ন। তো এদের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল রাশান, আর সোভিয়েত ইউনিয়নের অফিসিয়াল ভাষাও ছিল রাশান। তো বাঙ্গ প্রগতিশীলদের ভারত মাতা তো এক গাদা জাতিগোষ্ঠী আছে না, তো ভারত মাতার ব্যাপারে আসতেছি খারাপ। আসল কথা হইতেছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মাতৃভাষা একটা এলাকার কথ্য ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো সম্পর্কই থাকতে পারে না। এটা খুব অদ্ভুত এবং স্থূল একটা, নিতান্তই হাস্যকর। কিরকম হাস্যকর দেখবেন, আমাকে বাংলাদেশের উদাহরণ দিয়ে শুরু। বাংলাদেশের অফিসিয়াল ভাষা হচ্ছে বাংলা, তাই না? আমরা তো সবাই জানি রাষ্ট্রভাষা বাংলা। তো বাংলাদেশে অন্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে, যেমন সিলেটি আছে, সাতগাই আছে, চাকমা আছে, গারো আছে, সাঁওতাল আছে, অনেক আছে, তাই না? তো আমি চাকমা গারোদের না, এখানে একটা কথা আছে যে চাকমা, গারো, ওদের ভাষা, মানে আমি একটু পজ করলাম, মানে আমি জানি না যে উনি কি বলবে। তো এটা উনার যেটাই বলুক, বলার আগে আমি একটু মানে কিছু জিনিস বলতে চাই যে মানে বাংলার সাথে কিন্তু উর্দুর মানে, হ্যাঁ, মানে ভোকাবুলারি দিক দিয়ে অনেক অনেক কিছু হয়তো মিল আছে, অনেক কিছুই মিল আছে, এটা আমি অস্বীকার করি না। যেমন পানি, হ্যাঁ, তারপরে কলম, তারপরে আরো আরো এরকম অনেক কিছু আছে, হ্যাঁ। কিন্তু তার মানে এই না যে একজন বাংলাদেশি উর্দু বলতে পারে বা বুঝে, হ্যাঁ। মানে আমি কিন্তু খুব ভালো উর্দু বুঝি, বলতে পারি, হিন্দি বুঝি, বলতে পারি, হ্যাঁ। কিন্তু তার মানে এটা না যে মানে একজন এভারেজ বাংলাদেশি আমি ধরে নিব যে হ্যাঁ সে খুব ভালো উর্দু বলতে পারে। ইভেন আমার বাবা হচ্ছে সেই মানে পাকিস্তান আমলের মানুষ, তো সে ভালো উর্দু বলতে পারে, হ্যাঁ। কিন্তু তারপরও কিন্তু তার যে অ্যাকসেন্ট, হ্যাঁ, অ্যাকসেন্টগত একটা ব্যাপার আছে, তার অ্যাকসেন্ট একটা সমস্যা আছে। আমি যখন উর্দু বলি তখন কিন্তু পাকিস্তানিরাও বুঝে না যে আমি আসলে পাকিস্তানি না বাংলাদেশি। মানে এই, আমি কিন্তু এটা গর্ব করতেছি না, আমি বলতেছি এই কারণে যে আমি জানি যে একটা ভাষা আমি যেটা জানতেছি, হ্যাঁ, সেটা কিন্তু ম্যাস পিপলের জন্য না, মানে আমার আমার দেশের বাংলাদেশের ম্যাস পিপলের জন্য না। হুম। তার মানে ওইটাই যে আহ, মানে উর্দু যে বাংলাদেশের কাছা বাংলা ভাষার কাছাকাছি হবে এর কোনো গ্যারান্টি নেই কিন্তু। না, তা তো অবশ্যই। আসলে আমার অপিনিয়নটা কিন- একটু ডিফারেন্ট। কিন্তু আমি আমি একটু শেষ করি, কিন্তু যেমন পিনাকি দাদা যেটা বলতেছেন যে গারো, সাঁওতাল বা যারাই অন্য ভাষায় কথা বলে, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে, এরকম না যে তারা পারে না। ঠিক আছে। তো এখন কথা হলো যে ওইটাকে হচ্ছে আঞ্চলিক ভাষা, ওটা হচ্ছে আঞ্চলিক ভাষা, ওটা হচ্ছে বাংলাদেশের যে একটা রিজন, হ্যাঁ। তখনকার যে রিজন ছিল পূর্ব পাকিস্তান, হ্যাঁ, ওই পূর্ব পাকিস্তান রিজনের জন্য আঞ্চলিক ভাষা ছিল হচ্ছে যে গারো ভাষা, গারো উপজাতি যারা, তারা যেই ভাষায় কথা বলতো, ঠিক না? যেমন সিলেটি যারা, তারা যেই ভাষায় কথা বলে স্টিল, হ্যাঁ। তারপরে চাটগাইয়া যারা যেই ভাষায় কথা বলে, হ্যাঁ, সরি, চাটগাই, চট্টগ্রাম, চট্টগ্রামের মানুষ যারা যেই ভাষায় কথা বলে, হ্যাঁ, সেটা তো তাদের রিয়া, হ্যাঁ। আমরা হয়তো তাদের ভাষা বুঝতে নাও পারি, হ্যাঁ, কিন্তু তারা তো আমাদের ভাষা বুঝতে মানে আমার, তারা এটাও তাদের ভাষা, হ্যাঁ। তারা তো এই ভাষা কমিউনিকেট করতে পারে। তো এইটাই হচ্ছে আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ, রাইট? সিমিলারলি আমি জাপানে আছি, তো জাপানেও তো একই যে জাপানে ফর এক্সাম্পল আওমরি, আওমরিতে আহ, মানুষ যেই ডায়ালেক্টে কথা বলে, যেই আঞ্চলিক ভাষায় কথা বলে, হ্যাঁ, ওটা হয়তো মেইনল্যান্ডে যারা, তারা হয়তো ওটা ক্লিয়ারলি বুঝে না, হ্যাঁ। তার মানে এই না যে আমুরির মানুষরা স্ট্যান্ডার্ড জাপানিজ ভাষায় কথা বলতে পারে না, তা না, তারা ঠিকই পারে। তারপরে হোক্কাইদোর মানুষ, তারাও তাদের নিজস্ব আঞ্চলিক ভাষা আছে, তারা তাদের ভাষা তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে, প্লাস স্ট্যান্ডার্ড জাপানিজ ভাষায়ও কথা বলতে আছে।
উনি হয়তো শোন, আমি একটা কথা বলি। আম, আমার লজিকটা একটু ডিফারেন্ট। পিনিক দাদার I mean, it's Pinaki, right? Pinaki. Pinaki is very similar, but উনি যেভাবে কথা বলে তাতে অনেকটা মনে হয় পিনিক দিচ্ছে। যাই হোক, um, uh, it's not trying to offend him, but it's kind of funny. He's pinning. Okay, so পিনাকি দাদা যে কথাটা বলছে যে একটা দেশের স্টেট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হতে পারে, লোকাল ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট হতে পারে। তুই একটু আগে যে কথাটা বললি, ইটস ওনার যুক্তিটা অনেকটা এইরকম যে স্টেট ল্যাঙ্গুয়েজ যেটাই হতো, যেমন ধর জাপানের কথাটা তুই বললি যে জাপানিজ অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ মানে লোকাল ধর হোক্কাইদো ল্যাঙ্গুয়েজ ইজ ডিফারেন্ট, এ লিটল বিট ডিফারেন্ট বাট ভেরি সিমিলার উইথ জাপানিজ। ওকে, না 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 না, ভেরি সেপারেট। সিমিলার না। ওদের ওদের মানে আওমরির যে ভাষা, হ্যাঁ। আওমরির যে আঞ্চলিক ভাষা, এটা হুম, ফার ফার ডিফারেন্ট। মানে এটা বুঝতেই পারবে, বা অনেক অনেক জাপানিজ যারা নেটিভ, হুম, হুম। অনেকেই বুঝতে পারে না। আচ্ছা, তাহলে আমি রিট্রাক্ট করলাম আমার আর্গুমেন্ট। হ্যাঁ, তো আমার অন্য আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে বা উনি যে রাশার কথাটা বললো, রাশার প্রতিটা ল্যান্ড ইজ কানেক্টেড। হুম, কানেক্টেড হলো হ্যাঁ হ্যাঁ, ইজ এ রাশিয়ার ভেরি ল্যান্ড বিগ কান্ট্রি বাট ইজ কানেক্টেড। হ্যাঁ, বাংলাদেশের যে সমস্যাটা ছিল হচ্ছে বাংলাদেশ এক কোণা, সেপারেটেড, ডিভাইডেড হ্যাঁ, বাই ইন্ডিয়া। জিওগ্রাফিক্যালি ডিভাইডেড। যে পিনাকি দাদার যে আর্গুমেন্ট, যে ও পিনাকি দাদার যে আর্গুমেন্ট, ওনার আর্গুমেন্টটা হচ্ছে রাশিয়া এত বড় একটা দেশ, অ্যান্ড এখানে অনেকগুলা 15টা ভাষা আছে এবং রাষ্ট্রভাষা হচ্ছে ওদের রাশিয়ান। বাট ওনার একটা জিনিস হয়তোবা উনি খেয়াল করেনি যে রাশিয়া ইজ ওয়ান সিঙ্গেল ল্যান্ড, ইটস এ বিগ ল্যান্ড। হ্যাঁ, every land is connected, so maybe thousands of years ওরা হচ্ছে um, একজন আরেকজনকে জানে, and also they definitely can communicate, যেভাবে সিভিলাইজেশন গড়ে ওঠে, তাই না? এখানে একটা ভুল আছে আসলে, আমি একটু বলি যে আমি যেটা পাইলাম, যে আহ, ইতিহাস যেটা বলে আর কি, হ্যাঁ, সোভিয়েত ইউনিয়ন ছিল বহু জাতীয় ভাষা সমন্বয়ে গঠিত একটা ফেডারেশন। হ্যাঁ, হুম, অফিসিয়াল কাঠামো কি ছিল? কেন্দ্রীয় প্রশাসন ও সেনাবাহিনীতে রাশিয়ান প্রধান ভাষা ছিল, ঠিক আছে? হুম, হুম, কেন্দ্রীয় প্রশাসন কিন্তু। হুম, আচ্ছা, কিন্তু প্রতিটা সোভিয়েত রিপাবলিক, যেমন ইউক্রেন, জর্জিয়া, কাজাখস্তান, নিজস্ব হুম। ভাষাকে প্রজাতন্ত্রের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করত। No, that's a very good point. That's a very good ঠিক point. আছে, Valid point. সংবিধানে রাশিয়ান ইজ দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ এমনভাবে স্পষ্ট ঘোষণা প্রথম দিকে ছিলই না। Exactly. 1977 সালের সংবিধানে রাশিয়ানকে ইনহেরি ইন ইন্টার এথনিক কমিউনিকেশন, 1977 সালের সংবিধানে রাশিয়ানকে ইন্টার এথনিক কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বলা হয়। হুম, রাশিয়ান ছিল ডিফ্যাক্টো ডমিনেন্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু প্রতিটি অঞ্চলের নিজস্ব ভাষার সাংবিধানিক মর্যাদা ছিল। হুম। That means actually pinning the other. পাকিস্তানের ক্ষেত্রে কি হয়েছিল? পাকিস্তান 1947 সালে প্রতিষ্ঠার পর জনসংখ্যার সংখ্যা গরিষ্ঠ প্রায় 56% ছিল বাংলা ভাষাভাষী পূর্ব পাকিস্তানে। হুম, কিন্তু 1948 সালে ওই তো আমরা যেটা দেখলাম আর কি, না? হুম, এখন আমরা ধীরে ধীরে আর কি যাব এখন, হুম। বল তোর। আমার কিন্তু লজিকটা হচ্ছে, তারপরেও একটা কথা আছে যে আমার যেটা মনে হয় যে, দাঁড়া আমি তুই কন্টিনিউ কর, আমি আরেকটা জিনিস আমার চেক। হ্যাঁ, আমার লজিকটা হচ্ছে বাংলা দ্যাট টাইমে বাংলাদেশ জিওগ্রাফিক্যালি ওয়াজ সেপারেটেড ফ্রম পাকিস্তান, ইস্ট পাকিস্তান। হুম। তো এখন প্রবলেমটা হচ্ছে কি, ওরা যেভাবে স্টেট ভাষা করতে যাচ্ছিল বাংলাদেশে এবং পাকিস্তানে, পাকিস্তান আগে থেকে উদ্যোগ ছিল, এবং বাংলাদেশে যখন স্টেট ভাষাটা করতো, যদি স্টেট ভাষা অফিসিয়ালি ইমপ্লিমেন্ট করতো, ইম্প্যাক্টটা কি ধরনের পড়তো বাংলাদেশে? কারণ বাংলাদেশের মানুষ ফর থাউজেন্ডস অফ ইয়ার্স অফিসিয়াল কাজ থেকে সব কাজেই, ম্যাক্সিমাম, নট থাউজেন্ড, মেবি নট থাউজেন্ডস অফ ইয়ার্স, হান্ড্রেডস অফ ইয়ার্স, বাংলাকেই প্রাধান্য দিত, তাই না? তো আপামর জনগোষ্ঠী বাংলায় ইউজ করতো। ওখানে যদি হঠাৎ করে আহ, এ-
উর্দুকে স্টেট ভাষা ঘোষণা করতো, তাহলে যারা স্টাডি করতো ইউনিভার্সিটিতে, যারা স্কুলে পড়ালেখা করতো, তারপর যারা মনে কর জবের খোঁজে জব করতো, অথবা অলরেডি গভর্নমেন্টের অফিসিয়ালি জব করতো, তারা তো সবাই বিপদে পড়তো। হাউ মেনি অফ দেম ক্যান রিড উর্দু? উর্দু ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, উর্দু রাইটিং ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কতজন মানুষ অ্যাকচুয়ালি উর্দু পড়তে পারতো? এতগুলো স্টুডেন্টকে কনভার্ট করতে হতো উর্দুতে, তাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখতে হতো, কমপ্লিটলি একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ শিখতে হতো। ওরা তো এইভাবে ইমপ্লিমেন্ট করতো না যে নেক্সট 20 ইয়ার্সে আমরা উর্দুকে ইমপ্লিমেন্ট করতে যাইতেছি, নেক্সট 20 ইয়ার্স আমরা স্লোলি স্লোলি ইমপ্লিমেন্ট করব। একটা দোকানের ইনভয়েস চেঞ্জ হয়ে যেত, একটা মানুষ কোনো কিছু কিনতে গেলে ট্যাক্স থেকে শুরু করে সমস্ত কিছুর ইনভয়েস থেকে শুরু করে সব পেপার ওয়ার্ক চেঞ্জ হয়ে যেত। তো সাধারণ মানুষ কিভাবে বুঝতো? তাই না? সাধারণ মানুষ তো বুঝতে পারতো না। তো উনি এই এই জিনিসটা কমপ্লিটলি অ্যাভয়েড করে গেছে, যে সাধারণ মানুষ ইন এ ডে কিভাবে অ্যাডাপ্ট করবে একটা কমপ্লিট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তাই না? সেটাই সেটাই, সাধারণ মানুষ কিভাবে, ফর এক্সাম্পল, ইফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ would have been like উর্দু, দেন হ্যাঁ, সাধারণ মানুষ কিভাবে একটা জিনিস নিয়ে আহ, আদালতে একটা মামলা দায়ের করবে কিভাবে, যদি এক্স্যাক্টলি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উর্দু হয়? আর সাধারণ মানুষ বলতে তখনকার কতজন মানুষ শিক্ষিত ছিল, কতজন মানুষ অশিক্ষিত ছিল, ইলিটারেট ছিল। আহ, গ্রামের মানুষ কিভাবে একটা জিনিস আম, আহ, মানে আদালত থেকে শুরু করে অফিসিয়াল কাজ করতো, কোনোভাবে তো করতে পারতো না। একটা জেনারেশন লস্ট হইতো, জেনারেশন আফটার কয়েকটা জেনারেশন লস্ট হইতো। তো ওই মুহূর্তে বাংলাকে যদি ওরা অ্যাকসেপ্ট করতো, উইচ ইজ শোষক গোষ্ঠী যেটাকে বলে, কারণ পাকিস্তান তো অ্যাকচুয়ালি কন্ট্রোল করতো বাংলাদেশকে, তাই না? ইটস এ কমপ্লিটলি জিওগ্রাফিক্যালি সেপারেটেড ইন এ ডিফারেন্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাদেরকে হুম, ট্রাস্টের তো একটা ব্যাপার আছে, তাই না? হাউ ডু ইউ ট্রাস্ট ইট? ইটস নট ইন দ্য সেম ল্যান্ড। দে আর নট গোয়িং টু লুক ইন টু ইউ অ্যাজ সেম অ্যাজ দেম, রাইট? দে ডেফিনেটলি লুক ইন টু ইউ ইন এ ডিফারেন্ট ওয়েজ। মানে হুম, এটা কলোনির মতো। কোন যত কলোনি আছে, কলোনিয়াল যতগুলো এরিয়া আছে, কলোনিকে অ্যাকচুয়ালি ট্রিটেড অ্যাজ সেম অ্যাজ দ্য পিপল অ্যাকচুয়ালি কলোনাইজিং দেম, তাই না? কিন্তু হুম। আমার মনে হয় কি তাদের এইসব তিনি ইনভ্যালিড ওই মুহূর্তে। উদাহরণে আজকে যাব না, সিলেটি আর চাঁদগাঁইয়াই ধর, এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা ভাষা। তাদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকাবুলারি আছে, শব্দ ভান্ডার আছে, যেটা অন্য কেউ বুঝে না। এমনকি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে, যেটাকে সিলেটি নাগরী বলে। একজন সাধারণ বাংলাভাষী মানুষের পক্ষে সিলেটি বা চাঁদগাঁইয়া ভাষা বোঝা অসম্ভব, কারণ তাদের ভোকাবুলারি বা শব্দকোষ প্রায় সম্পূর্ণ ভিন্ন। কারণ ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো, বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলেটি বা চিটাগাং এর মানুষকে তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে? না, এখানে এখানেই তো আমি ওই কথাটা বললাম যে তার মানে তো এটা না যে সিলেটি যারা, তারা বাংলা ভাষা বলতে পারতো না, হুম। এরকম তো না। না, এরকম তারা না। তো তারা তো বাংলা ভাষা বলতে পারতো, বা হ্যাঁ, এখনো পারে, ঠিক আছে। আর চিন্তা করে দেখ, ওরা তো বাংলাদেশের মেইন ভূখণ্ডের পার্ট অফ দ্য মেইন ভূখণ্ড, তাই না? হ্যাঁ, তারপর সাচ এ স্মল প্লেস, তাদেরকে নিয়মিত বাংলাদেশে বা মানে রেস্ট অফ দ্য কান্ট্রিতে যাইতে হবে। সো কমন ল্যাঙ্গুয়েজ ওয়াজ বাংলা, ইজিয়ার ফর দেম টু মুভ অ্যারাউন্ড, তাই না? হ্যাঁ, হ্যাঁ, মানে কনভার্সেশন। আর ওরা তো ব্যাপারটা এরকম ছিল না যে চাটগাঁইয়া অথবা সিলেটি ওদের একটা নিজস্ব স্টেট ল্যাঙ্গুয়েজ আছে, ওরা পড়ালেখা করতেছে চাটগাঁইয়া ভাষায়, ওরা পড়ালেখা করতেছে সিলেটি ভাষায়, ওদের অফিসিয়ালি যত কাজ হচ্ছে সব সিলেটি ভাষায়, ওদের অফিসিয়ালি যত কাজ হচ্ছে সব চাটগাঁইয়া ভাষায়। ব্যাপারটা তো এরকম না। ওটা তো বাংলাদেশ যতদিন ধরে ওই এলাকা আছে সব বাংলাতেই হচ্ছে, তাই না? তো ওদের তো কনভার্সনের কোনো দরকার নাই। আর উর্দু তো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এলিয়েন ল্যাঙ্গুয়েজ ফর টোটাল বাংলাদেশের জন্য, তাই না? রাইট। কিভাবে সম্ভব? এটা কিভাবে এটা সম্ভব? আসলে মানে উর্দুটা যতটা তাদের, মানে বাংলাটা যতটা তাদের জন্য সহজ, উর্দুটা তো তাদের জন্য ততটাই ডিফিকাল্ট ছিল। ততটাই ডিফিকাল্ট, জাস্ট এক্স্যাক্টলি। পোলার অপোজিট। যায় নাই, কেন যাবে? আশ্চর্য কথা। এটা তো কত উদ্ভট একটা দাবি, সেটা কল্পনা করলেও হাসি লাগে।
বাঙ্গু প্রগতিশীলদের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, এটা সম্পূর্ণ গাঁজাখুরি একটা দাবি। এখন যদি চিটাগাং বা সিলেটের ভাইয়েরা যদি বলে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, তাহলে বাঙ্গু প্রগতিশীলরা কই যাবে? বাঙ্গু প্রগতিশীলরা আরো বলে যে পাঞ্জাবি র্যাঙ্কে আমাদেরকে শোষণ করার জন্য উর্দু আমাদের উপরে চাপাই দিতে চাইছিল। হায় রে দুনিয়া! বাঙ্গু প্রগতিশীলদের আইকিউ আর সাধারণ জ্ঞান অনেক কম হয়, এটা আমরা সবাই জানি। শিক্ষা দীক্ষাতেও তারা What, what, what? সাধারণত লাড্ডা করতে হয় আর কি, করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই। হ্যাঁ এই যে শাটিং ডাউন ইনসাল্ট, হ্যাঁ, this is a tactic in any argument to insult someone to shut their argument. এটা করার মানে কি? উনি তো ভিডিও বানাচ্ছে, তাই না? মানে উনি বলতেছে যে কমন সেন্স কম অথবা জেনারেল নলেজ কম যাদের, তারাই একমাত্র মানে এখানে একটা মানে আমি এটাকে তাই না? ইয়া করি বেশ ভালো মতোই এটাকে মানে রিজেক্ট করি এই ধরনের টোন। মানে এটা ঠিক না। মানে এ, কেউ যদি কাউকে ডিফেন্ড করতে চায়, রিফিউট করতে চায়, মানে সরি ডিফেন্ড না রিফিউট করতে চায়, তাহলে মানে লজিক্যালি এটাকে রিফিউট করো, ঠিক আছে? হ্যাঁ, অনেকটা এরকম, ইফ ইউ আর উইথ মি ইউ আর গুড পারসন, ইফ ইউ আর নট উইথ মি ইউ আর ব্যাড পারসন। ইউ আর ইন্টেলিজেন্ট, ইউ আর নট ইন্টেলিজেন্ট। এক্স্যাক্টলি। তাই বলে এত কম হয় এটা কল্পনাতীত। আজকে এক ভদ্রলোকের সঙ্গে কথা হইতেছিল, উনি লন্ডনে থাকেন। তো ওনারে কইলাম যে এই বাঙ্গু প্রগতিশীলদের এত আপনারা পাত্তা দেন, বলেন তো দুনিয়ার কোন দেশে, বড় শহরে, কোন শহরে একজন সোকল বাঙ্গু প্রগতিশীল, একজন সাকসেসফুল প্রফেশনাল, ভালো চাকরি বাকরি করে, প্রফেশনালি এক্সট্রিমলি সাকসেসফুল, সমাজের মানুষ তাকে চেনে, নোটিস করে, মানে সমাজে তার প্রভাব আছে, নাই। দুনিয়ার যে কোনো বড় শহরে, ধরেন লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, জেনিভা, সিডনি, কোথাও পেবেন বাম সেকুলার আওয়ামী লীগ এগুলো কোথাও পাবেন না। আহম্মকের দল এটাই জানে না যে পাঞ্জাবিদের নিজেদের মাতৃভাষা বা কথ্য ভাষা উর্দু না, তাদের কথ্য ভাষা হচ্ছে পাঞ্জাবি। পাঞ্জাবি ভাষা হিন্দুস্তানি বা উর্দু থেকে সম্পূর্ণ আলাদা একটা ভাষা। শুনেন, ਚਾਨਣ ਘਟ ਰਿਹਾ ਸੀ, ਹਨੇਰੇ ਦੀ ਆਮਦ ਦੇ ਨਿਸ਼ਾਨ ਪ੍ਰਗਟ ਹੋ ਰਹੇ ਸੀ ਤੇ ਕਹਿੰਦੇ ਆ ਲੋਕਾਂ 'ਚ ਹਾਹਾਕਾਰ এটা হইতেছে পাঞ্জাবি। কি বুঝতে পারলেন যে এটা যে উর্দু না, এটা যে হিন্দি না? শুধু তাই না, পাকিস্তানের সীমান্ত প্রদেশের পশতুনদের মাতৃভাষা হচ্ছে পশতু, সিন্ধুর ভাষা সিন্ধি, বেলুচিস্তানের ভাষা বালুচ। এই সমস্ত প্রত্যেকটা ভাষা আলাদা আলাদা। কেউ কি নিজেদের ভাষা ভুলে গেছে উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে? কারো কি ভাষা কায়দা না হয়েছে? পুরো দাবিটা এত বোগাস, এটাকে যে লজিক দিয়া যুক্তি দিয়া ভ্রান্ত প্রমাণ করা লাগতেছে সেটা ভাবতে অবাক। না, এটার কারণটাই হচ্ছে ওইটাই যে তুই যেটা বলছিলি যে একটা মানে হিউজ সেপারেশন বিটুইন ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান, রাইট? তো ওইটাই যে এত বিশাল একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে দুইটা রাষ্ট্র, এক দেশ, হ্যাঁ, এটা তো আনবিলিভেবল, রাইট? ওই পুশতুন ভাষাভাষী যারা, হ্যাঁ, তারা উর্দু ভাষা যতটা গ্রাসপে নিতে পারে, হ্যাঁ, বাংলা ভাষাভাষী বা ওই কি বলে সিলেটি ভাষাভাষী যারা, তারা বাংলা ভাষা যতটা গ্রাসপে নিতে পারে, মানে ওদের জন্য ওই ডিস্টেন্সটা তো কম, কারণ ওই কমিউনিকেশনটা তো কাছাকাছি, এক্স্যাক্টলি। রাইট? মানে সিলেটি ভাষী যারা, তারা বাংলা ভাষা তাড়াতাড়ি গ্রাসপে আনতে পারে, আয়ত্তে আনতে পারে, হ্যাঁ। কিন্তু যারা হচ্ছে তোর ওই কি বলে ওই পুশতুন ভাষাভাষী বা পাঞ্জাবি, পাঞ্জাবিটা কিন্তু একদম যে ডিফারেন্ট তা না, পাঞ্জাবি কিন্তু অনেকটাই কাছাকাছি, ঠিক আছে? কাছাকাছি, হ্যাঁ। তাদের ভোকাবুলারি ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাদের তো আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ যে ফ্যামিলি আছে ওটা মনে হয় সিমিলার, আই থিঙ্ক সো, বাট আমাকে চেক করে দেখতে হবে। তো ব্যাপার হচ্ছে যে স্পিকিংটা ওরা তো হয়তো কাছাকাছি, স্পিকিংটা হ্যাঁ, হয়তো ওরা তো কাছাকাছি, ওরা তো ওরা তো বুঝতেছে, হ্যাঁ, উর্দু ওদের জন্য সহজ, কিন্তু বাংলা ভাষাভাষী যারা বা সিলেটি বা তাদের জন্য তো এটা সহজ না, এটা এত না, সহজ না। এক্স্যাক্টলি। আমি কিন্তু উর্দুতে একদম ফ্লুয়েন্ট নেটিভ, হ্যাঁ, তার মানে এটা না যে আমি ধরে নিব যে হ্যাঁ সবাই একই হবে, এরকম এক্স্যাক্টলি। কোনো গ্যারান্টি নেই। এটা এটা যেমন ধর এটা আমি, wrong। হ্যাঁ, যেমন ধর আমি পারি না, হ্যাঁ, আমি একটু একটু বুঝি কিন্তু আমি পারি না, আমাকে কনভার্ট করতে হলে কত বছর সময় লাগবে? হ্যাঁ, এটা এটা এখন আসলে সম্ভব না আর সম্ভব কি। না, সম্ভব না। আর রাইটিং এ যদি বলে, আমাকে যদি বলে না স্টেট ভাষা কালকে থেকে আম, উর্দু, তোমাকে উর্দুতে সমস্ত কিছু পড়তে হবে, আমি তো পড়তেই পারবো না। কত বছর লাগবে আমাকে কনভার্ট করতে, তাই না? হুম, রাইট।
হ্যাঁ, উনি এই জিনিসগুলো কমপ্লিটলি ইগনোর করে গেছে। ধরে নিলাম পাঞ্জাবিরা আমাদের শোষণ করতে চায়, তাহলে তো তারা পাঞ্জাবিকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিত, উর্দুকে না, তাই না? জিন্নার জন্ম সিন্ধুর করাচি শহরে, ওনার দাদা গুজরাটের অধিবাসী, তাদের কথ্য ভাষা গুজরাটি ছিল। মোহাম্মদ আলী জিন্নাকে ছোটবেলাতে ইংল্যান্ডে চলে যাওয়ার ফলে ইংলিশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন উনি, সেই ভাষাতেই কথা বলতেন। ধরে নিলাম যে ওনার নিজের ভাষা আমাদের উপরে চাপাই দিতে চাইতেছিলেন, তাই যদি হইতো তাহলে উনি গুজরাটিকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা করতেন, উর্দুকে না, তাই না? জেনারেল আইয়ুব খান উনি সীমান্ত প্রদেশের মানুষ ছিলেন, জন্ম সীমান্ত প্রদেশের হরিপুর জেলা রেহানা নামের একটা গ্রাম। তো আপনার রেহানা নাম শোনেন না, এটা কিন্তু এই গ্রাম থেকে আসছে। ওনাদের মাতৃভাষা অন্য পাঠানদের পশতুদের চেয়ে আলাদা ছিল। ওনার মাতৃভাষা ছিল হিন্দ। ইয়াহিয়া খান ছিলেন কিজিলভাস, এর মাতৃভাষা ছিল ফার্সি বা যেটা ইরানের ভাষা। পাকিস্তানে আইয়ুব খানের পর সেনাপ্রধান ছিলেন মুসা খান, উনি ছিলেন হাজারা সম্প্রদায়ের লোক, ওনার ভাষা ছিল হাজারা। মোহাম্মদ আলী জিন্নাহ, আইয়ুব খান, মুসা খান, ইয়াহিয়া খান এরা সবাই মাইনরিটি জাতির সদস্য ছিল, মানে মুসলমান পাকিস্তানেরও মাইনরিটি জাতির সদস্য। ভুট্টো ছিলেন সিন্ধু প্রদেশের লারকানার মানুষ, আর মাতৃভাষা আচ্ছা, বাঙ্গুদের কল্পিত পাঞ্জাবি শোষক ছিলেন না। আমি একটা জিনিস বুঝি না, বাঙ্গুরা সব জায়গায় তো পাঞ্জাবি শোষক কই থেকে পায়? আরে সামারগিরি করে ভুয়া বয়ান বানাবু, যাই না শুনে গোজা মিল দিয়া বানা, আর এর গোজা দেয় কিন্তু মিলে না। এরপর আবার বালসুনের মতো লেজে গবরে একখান বয়ান বানায়, জাতিকে সেটা গিলায় আজীবন তাদের অন্ধ করে রাখার স্বপ্ন দেখে। 47 থেকে 71 পর্যন্ত পাকিস্তানে যতগুলো প্রধান বিচারপতি ছিল, একজনের মাতৃভাষা উর্দু ছিল না, 5 জন ছিল মোট, এর মধ্যে 2 জন ছিল বাঙালি। তাদের নাম বলি, মিয়া আব্দুল রশিদ পাঞ্জাবি ছিল, মোহাম্মদ মুনির পাঠান ছিল, এ আর কর্নেলিয়াস উনি অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, ফজল আকবর বাঙালি ছিলেন, হামুদুর রহমান বাঙালি ছিলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে কালে ভদ্রে 2-1টা পাঞ্জাবি নাম পাওয়া যায়, কিন্তু সবাই বিভিন্ন জাতের মানুষ, অনেকেই মাইনরিটি জাতের মানুষ। এদের কারো তো কোনো সমস্যা হইলো না উর্দুকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে, কিন্তু বোঝার দাবি তুললো না, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। এদের কারো তো জেনারেল, হ্যাঁ, জেনারেল মানুষের জন্য তো ইট ওয়াজ ডিফারেন্ট। ওনারা হয়তো বা উর্দুতে পড়ালেখা করছে, হয়তো বা ইস্ট পাকিস্তানে পড়ালেখা করছে, অথবা এডুকেটেড হয়েছে ওইখানে, বাট ইস্ট পাকিস্তানের হয়তো বা জেনারেল ল্যাঙ্গুয়েজ তো উর্দু ছিল। সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসলেও জেনারেল ল্যাঙ্গুয়েজ ছিল উর্দু, তাই না? এই জন্য তো ও উর্দুতে ওরা ইয়ে করতো, কমিউনিকেট করতো, এখনো হ্যাঁ, উর্দুতে কমিউনিকেট করে। হ্যাঁ, তো এখন কথা হলো বাংলাদেশ, যে একদম টপ লেভেলের এলিট মানুষদের কথা তো উদাহরণ হিসেবে টাইনা লাভ নেই। হ্যাঁ, কারণ তখন জনসংখ্যা কত ছিল? 7 কোটি জনসংখ্যা ছিল। তখন 7 কোটি জনসংখ্যার ভিতর ধরলাম 1 কোটি হাইলি এডুকেটেড। হ্যাঁ, 6 কোটি মানুষকে তো কনভার্ট করতে হবে, তাই না? 6 কোটি মানুষের কোনো আইডিয়া নেই কি বলতেছে উর্দুতে। হুম। আর ইয়া যে পাঞ্জাবি, মানে আমি জানি না যে এটা রেফারেন্সটা কি, বাট পাঞ্জাবি পাঞ্জাবি টাইনা আনার পেছনে কি অন্য কোনো কারণ ছিল কিনা আমি জানি না। যে মানে যেহেতু মানে পাঞ্জাবি পাঞ্জাবি বারবার বলা হচ্ছে, তো পাঞ্জাবির পিছনে কোনো কারণ আছে কিনা, যে কেন পাঞ্জাবি বারবার বলতেছে? হ্যাঁ, তো পাঞ্জাবি উনি বারবার বলতেছে কারণ হচ্ছে পাকিস্তানের একটা সাইড পাঞ্জাবি, মনে কর যে পাঞ্জাবি, দে স্পিক পাঞ্জাবি, তাই না? অ্যান্ড সো উনি বলতেছে ওখান থেকে যেহেতু বেশ কয়েকজন লিডার আসছে, তাহলে তারা কেন পাঞ্জাবিকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বানাইলো না? হ্যাঁ, না না বানিয়ে না কেন না না, ওটা না, ওটা না, হ্যাঁ, ওটা ওটা বুঝতেছি, কিন্তু মানে পিনাকি দাদার তরফ থেকে না, বাট ধর যে মানে অন্য, মানে উনি যাদেরকে বলতেছেন যে বাঙ্গু প্রগতিশীল, হ্যাঁ, তারা কেন পাঞ্জাবি পাঞ্জাবি বলতেছিল, তো ওইটা আর কি। তো ওদের থেকে কেন বারবার পাঞ্জাবি কথাটা আসতেছিল, তো ওইটার রেফারেন্সটা আমি জানতে চাচ্ছিলাম যে ওটার রেফারেন্সটা কি আসলে। I have no idea actually. হ্যাঁ, Let's তো continue. যাই হোক। হুম। পাইতে, শিক্ষিত হইতে, রাজনীতি করতে কোনো অসুবিধা হয় নাই। যত অসুবিধা বাঙ্গু প্রগতিশীলদের, বাঙ্গু প্রগতিশীলরা যে কত বড় সামারের সামার, সেটা দেখতে পারবেন। আসেন এবার গানের আর বাঙ্গু বয়ানের আর একটা দাবি নিয়ে, উর্দুকে রাষ্ট্রভাষা করা হলে নাকি বাঙালি বাংলাদেশি বয়াতিদের নাইসা নাইসা গান গাওয়া বন্ধ হয়ে যাবে।
শুধু তাই না, সোহরাওয়ার্দীর বডিগার্ড তার বইতে কি লিখেছে, গায়ক আব্বাসউদ্দিন তারে কি কয় দেখেন। উনি লিখেছেন, তিনি সন্ধ্যায় চলে যাওয়ার পর গানের আসর বসলো। আব্বাসউদ্দিন সাহেব, সোহরাব হোসেন ও বেদারউদ্দিন সাহেব গান গাইলেন। অধিক রাত পর্যন্ত আসর চললো। আব্বাসউদ্দিন সাহেব এবং আমরা রাতে রফিক সাহেবের বাড়িতে রইলাম। রফিক সাহেবের ভাইরাও সকলে ভালো গায়ক। হাসনাত বরকত ভালো গানই গাইতো। এরা আমার ছোট ভাইয়ের মতো ছিল, আমার সাথে জেলও খাটিছে। পরের দিন নৌকায় আমরা রওনা করলাম আশুগঞ্জ স্টেশনের স্ট্যান্ড ধরতে। পথে গান চললো, নদীতে বসে আব্বাসউদ্দিন সাহেবের ভাটিয়ালি গান। তাদের নিজের গলা না শুনলে জীবনের একটা দিক অপূর্ণ থেকে যেত। তিনি যখন আস্তে আস্তে গাইতেছিলেন তখন মনে হচ্ছিল নদীর ঢেউগুলোও যেন তার গান শুনতেছে। তারই শিষ্য সোহরাব হোসেন এবং বেদারউদ্দিন তার নাম কিছুটা রেখেছিলেন। আমি আব্বাসউদ্দিন সাহেবের একজন ভক্ত হয়ে পড়েছিলাম। তিনি আমাকে বলছিলেন, মুজিব, বাংলা ভাষার বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে। আজ যে গানকে তুমি ভালোবাসো এর মাধুর্য মর্যাদা নষ্ট হয়ে যাবে। যা কিছু হোক, বাংলাকে রাষ্ট্রভাষা করতেই হবে। আমি কথা দিয়েছিলাম এবং কথা রাখতে চেষ্টা করেছিলাম। কি আজগুবি এক দাবি। বাংলা অফিসিয়াল না হইলে নাকি বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে যাবে। গানের মাধুর্য মর্যাদা নাকি গোল্লায় যাবে। উজবুকের দল সম্পূর্ণ ডাহা মন গড়া এই সমস্ত দাবি তুলছে। 47-এর আগ পর্যন্ত ইংরেজ আমলে আমাদের অফিসিয়াল ভাষা কি ছিল? কি ছিল? ইংরেজি। তো হ্যাঁ, ইংরেজি আবার করতেছি ইংরেজি। তখন কি ইংরেজি আমলে বাংলার বয়াতিরা নাইসা নাইসা গান গাওয়া ভুলে গেছিল? না, এই যে এখানে ইংরেজি না, হুম। তো তখন কি খুব একটা ভালো অবস্থায় ছিল সাধারণ মানুষরা? না, তখন এখানে আবার আরেকটা ব্যাপার আছে। হাই লেভেল অফ স্টেট ল্যাঙ্গুয়েজ সেগুলো ইংলিশের ছিল, কিন্তু সাধারণ মানুষের উপর কিন্তু ইম্প্যাক্ট ওইভাবে পড়ে। বাঙালিরা বাংলাতেই পড়ালেখা করতো। হ্যাঁ, বাঙালিরা ম্যাক্সিমাম বাংলাতেই পড়ালেখা করতো, ম্যাক্সিমাম জব টব যা বাংলাতেই করতো। তারা কিন্তু এরকম না ফুল কনভার্সন হতো যে না, তাহলে তো আমরা সবাই আহ, তাহলে তো ব্যাপারটা এরকম হতো যে বাংলাদেশের সবাই খুব ফ্লুয়েন্ট হতো ইংলিশে, তাই না? যদি যেভাবে কলোনাইজেশন ব্রিটিশ এম্পায়ার করছিল, হ্যাঁ, প্রতিটা কান্ট্রিতে যদি ওইভাবে ইনফোর্স করতো, তাহলে তো এগুলো কোনো অস্তিত্বই থাকতো না, তাই না? বাংলা ল্যাঙ্গুয়েজের কোনো অস্তিত্বই থাকতো না। উনি যে বললো যে কোনো ইম্প্যাক্ট পড়ে না, ইম্প্যাক্ট অবশ্যই পড়ে, কালচারগত অনেক ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, যদি একটা ল্যাঙ্গুয়েজকে ইনফোর্স করা যায় একটা কান্ট্রির উপরে, কালচারাল ইম্প্যাক্টগুলো কত কি হতে পারে। তুই যখন উর্দুতে 100% এডুকেটেড হবি, উর্দুতে তুই বই লেখার চেষ্টা করবি, তুই তো আর বাংলা লেখার চেষ্টা করবি না তখন। হ্যাঁ, ছোট ছোট কালচারাল যেসব জিনিস সেগুলো ধীরে ধীরে চেঞ্জ হয়ে যেত। হ্যাঁ, এটা একদিনে হইতো না, 2 দিনে হইতো না, বাট 50 ইয়ার্স, 50 ইয়ার্স, 60 ইয়ার্স, 70 ইয়ার্স বাংলার ব্যাপারটা অনেকটা মানে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ থেকে ধীরে ধীরে হয়তো বা মানুষ ফ্যামিলির ভিতর কমিউনিকেট করার জন্য ইউজ করতো, বাট ধীরে ধীরে এই আম, উম, মানে ল্যাঙ্গুয়েজটা বিলুপ্ত হয়ে যেত, তাই না? হুম, হুম, রাইট। 200 বছরের বেশি তো শাসন করেছিল, তাই না? তো এই 200 বছরে কি গান গাওয়া ভুলে গেছিল? ইংরেজ আমলে বয়াতিরা নাইচা নাইচা গান করে নাই? তখন কি আব্বাসউদ্দিনের বয়ান মতে বাংলার কৃষ্টি সভ্যতা সব শেষ হয়ে গেছিল? তখন কি বাংলা গানের মাধুর্য মর্যাদা গোল্লায় গেছিল? বাংলা সাহিত্য সবচেয়ে বেশি প্রসার লাভ করেছিল কখন? ইংরেজ আমলে। বাংলা ভাষার সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে। এই আধুনিক বাংলা ভাষা যেটা আমরা বলি, বিশেষ করে বাংলা গদ্য সাহিত্যের সৃষ্টি হয়েছে ইংরেজ আমলে। গদ্য সাহিত্যের যা প্রসার ঘটছে তার সিংহভাগ ইংরেজ আমলে। বিভিন্ন বাংলা পত্র পত্রিকা, মাসিক সাহিত্য পত্রিকা সব ইংরেজ আমলে শুরু হয়েছিল। 1800 সালে কলকাতাতে ইংরেজদের ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পরে বাংলা সাহিত্য সৃষ্টি এবং প্রসার লাভ করা শুরু করে। বাংলা সাহিত্য এবং কালচার যারা সৃষ্টি এবং ডিফাইন করছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিম, শরৎ, রবীন্দ্রনাথ, নবীন চন্দ্র সেন, সব কয়টা ইংরেজ আমলের মানুষ। ইংরেজ আমলে ইংরেজি অফিসিয়াল ভাষা নিয়ে তাদের তো বাংলা সাহিত্য চর্চার বিকাশে কোনো বাধা সৃষ্টি হয় নাই। আর 47 সালে পাকিস্তান তৈরির পর আব্বাসউদ্দিন, আব্দুল লতিফ এগুলো তো ওনার চোদন জায়গায় উঠলো। 47-এর আগে আব্বাসউদ্দিন লতিফেরা গান করে নাই। ওদের কাছে গানের মাধুর্য তখন গোল্লায় যায় নাই। ভাষা, ভাষা, ভাষা। না, ভাষাটা পাকিস্তান খুব উর্দুকে অফিসিয়াল ভাষা করতে গেল, চেতনা জায়গায় উঠলো। উর্দুর ইতিহাস নিয়ে একটু পরে আসতেছি। এদের দাবি যে কত শয়তানি আর ষড়যন্ত্র ভরা সেটা আস্তে আস্তে টের পাবে। মুঘল আমলে মুঘলদের রাজ দরবার এবং সুবা এবং প্রদেশগুলোতে অফিসিয়াল ভাষা ছিল ফার্সি। মুঘলদের যাবতীয় ডকুমেন্ট, পরোয়ানা, ইতিহাস সবকিছুই ফার্সিতে রচিত হইত। সিরাজউদ্দৌলা, আলীবর্দী, মুর্শিদ কুলি খান এদের আমলে যাবতীয় হুকুম, পরোয়ানা ফার্সি শিকাস্তা স্টাইলে লেখা হইতো। এই যে দেখেন, এটা শিকাস্তা ক্যালিগ্রাফি স্ক্রিপ্টের একটা উদাহরণ। পলাশির যুদ্ধের পর
ইংরেজরা প্রথম 80 বছর মানে 1757 থেকে শুরু করে 1837 সাল পর্যন্ত মুঘলদের ফার্সিকে অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করে। সেই সময় তাদের যাবতীয় অফিসিয়াল ডকুমেন্ট, খাজনার হিসাব ইত্যাদি ফার্সি। এখানে একটা সিরিয়াস জিনিস ইজ ইগনোরিং নাও। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দ্যাট ওয়াজ নিয়ারলি 200 years ব্যাক। হ্যাঁ, তখনকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটাই হোক না কেন, কমিউনিকেশন ফর অফিস টু অফিস অর অফিসিয়াল কার্যকলাপ খুব সীমিত অবস্থায় ছিল। হুম, এত ব্রডলি ছিল না। আমরা তো অ্যাডভান্স হচ্ছি, তাই না? তখনকার একটা সাধারণ কৃষকের যে ইন্টারাকশন ছিল গভর্নমেন্টের সঙ্গে, এখনকার একটা কৃষকের ইন্টারাকশন একটা গভর্নমেন্টের সঙ্গে অফিসিয়াল পেপার ওয়ার্কের ক্ষেত্রে ফান্ডামেন্টালি ডিফারেন্ট। হুম হ্যাঁ, তখনকার মানুষ কি ইনভয়েস পাইতো ইলেকট্রিসিটি বিলের জন্য ইন ফার্সি, হ্যাঁ, ওর বড় কথা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তখন আর এখনকার একজন কৃষক, আনএডুকেটেড কৃষক, সে ইনভয়েস পায় না ইয়ার জন্য, কি যেন বলে, ইলেকট্রিসিটির জন্য, বিভিন্ন বিলের জন্য, মোবাইল বিলের জন্য, অথবা হোয়াট এভার ইট ইজ। যদি উদ্যোগকে রাষ্ট্রভাষা করতো, হ্যাঁ, তাহলে তো এগুলো সব চেঞ্জ হয়ে যেত। সাধারণ মানুষের ইন্টারাকশন উইথ দ্য গভর্নমেন্ট ইজ এক্সপ্যান্ডিং স্লোলি, হ্যাঁ, from the after Second World War, and integrating all these services one after one. And মানুষের তো বলতে পারি যে এডুকেশন লেভেল থেকে শুরু করে কতগুলো মানুষ অ্যাকচুয়ালি এডুকেটেড হতে যেত ওই সিরাজউদ্দৌলার আমলে, অথবা তার আগে যারা রাজারা ছিল তখনকার আমলে। আর ধর 1971 ওর 1950-তে কতগুলো মানুষ এডুকেশনের পথে, মানে এডুকেট হওয়ার জন্য স্কুলে যেত। সো এখানে অনেক বড় একটা গ্যাপ আছে, তাই না? মানে আমি কি বুঝাইতে পারলাম? আমার মনে হয় দেওয়ার my argument is not solid, but um, I'm trying to explain the situations. হ্যাঁ হ্যাঁ না, বুঝতে পারছি, কিন্তু মানে আমার কথাও এটাই যে মানে তখনকার কমিউনিকেশন তো আরো সাপ্রেসিভ ছিল। হ্যাঁ, মানে হুম, তখনকার অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ যেসব ওগুলো তো আরো সাপ্রেসিভ ছিল। হ্যাঁ, তখন তো মানুষ আরো মানে গভর্নমেন্টের সাথে তাদের আরো দূরত্ব ছিল, রাইট? হুম, তো ওই exactly. দূরত্বের কারণে তারা কি ভাষায় কমিউনিকেট করতো? হ্যাঁ, ইন্টার কমিউনিকেশন চ্যানেলে কি কি কমিউনিকেশন মিডিয়া ছিল, সেটা তো হুম, আর ম্যাস পিপলের জন্য অ্যাপ্লিকেবল ছিল না। ঠিক আছে, exactly. ওই এক্সাম্পল টাইনে এনে তো লাভ নাই, না, ওটার সঙ্গে এ, মানে এইটার কোনো রিলেশনই নাই। ইট ডাজন্ট রিলেশনই মেক নেই। সেন্স। হুম দুই, লাইক 200-300 ইয়ার্স ব্যাক একটা গভর্নমেন্ট, অথবা তখন তো গভর্নমেন্ট এরকম ছিল না, তখন ছিল রাজা রাজারা। রাজা রাজাদের ভিতরে হয়তো কমিউনিকেট করতো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে। তারপর ওরা যখন আম, দেখা যাচ্ছে যে একটা নোটিশ দিবে জনসাধারণকে, তখন বাংলাতে যেই নোটিশটা দিত, তখন তোর ফার্সিতে যে নোটিশ দিত না, তাই না? হ্যাঁ, যে রাইট রাইট। আমরা এই ল্যাঙ্গুয়েজে এখন বা নোটিশ বা দিচ্ছি। বা নোটিশ যদি ইয়াতেও থাকতো, তা আমার মনে হয় কোনো হুম, একটা ইন্টারপ্রিটেশন বা কোনো একটা কিছু থাকতো অবশ্যই, অবশ্যই যে অবশ্যই সাধারণ বা মানুষ তো বুঝতে। মৌখিকভাবে কিছু একটা, কোনো হুম, একভাবে বলতে হয়তো। হ্যাঁ, ওটা তো ম্যাক্সিমাম হয়তো মৌখিক ভাবে ছিল, মানে যে বলতো আর কি, একজন যে অ্যানাউন্স করতো যে নতুন ল হইতে যাচ্ছে, তোমাকে খাজনা বেশি দিতে হবে। হুম 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 দেশ পরোয়ানা ইত্যাদি তাদের দেশীয় সেক্রেটারিরা ফার্সিতে লিখে কম্পোজ করে দিত। এই সেক্রেটারিদেরকে বলা হয়তো মুন্সি। হ্যাঁ, প্রচুর হিন্দু ইংরেজি এবং ফার্সি ভাষা শিখে এই মুন্সির কাজ করত। তাদের টাইটেল ছিল মুন্সি। আমাদের গৌতম দাস দাদা আছেন না, আপনারা পছন্দ করেন খুব, আসল নাম হইতেছে গৌতম দাস মুন্সি। উনার ছোট ভাই বিশ্বজিৎ দাস মুন্সি, উনি লেখেন মুন্সি বিশ্বজিৎ। এবার বুঝেছেন তো? 1837 সালে লর্ড অকল্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফার্সি থেকে ইংরেজি আর উর্দুতে বদল করে। জিয়া, দুইটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, ইংরেজি আর উর্দু। ইংরেজ আমলে 1837 সাল থেকে ব্রিটিশ ভারতে ইংরেজির পাশাপাশি উর্দু ছিল অফিসিয়াল ভাষা। 47 সাল পর্যন্ত এই সিস্টেম বহাল থাকে। ইংরেজ অফিসাররা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তাদের নেটিভ সোলজারদের সাথে কি ভাষায় কথা বলতো শুনবেন? উর্দুতে। মহারানী ভিক্টোরিয়া
তার হিন্দুস্তানি ব্যক্তিগত খাদেম মুন্সি আব্দুল করিমের কাছ থেকে উর্দু ভাষা শিখছে। শুধু তাই না, মহারানী ভিক্টোরিয়া তার নিজের ডায়েরি ইংরেজির পাশাপাশি উর্দুতেও লিখতেন। ওনার ডায়েরির 13 ভলিউম উনি উর্দুতে লিখছেন নিজের হাতে। এটা নিয়ে একটা সিনেমা হয়েছে হলিউডে, মহারানী ভিক্টোরিয়া তার হিন্দুস্তানি খাদেম মুন্সি আব্দুল করিমকে নিয়ে। সিনেমার নাম হইতেছে ভিক্টোরিয়া অ্যান্ড আব্দুল। 2017 সালে এটা মুক্তি পেয়েছে। তো মহারানী ভিক্টোরিয়ার চরিত্রে অভিনয় করছেন জুডি ভেন্স, আর আলী ফজল অভিনয় করছে আব্দুল করিম চরিত্রে। কাজেই ইংরেজ আমলে 47 পর্যন্ত রবীন্দ্রনাথ, শরৎ, বঙ্কিম, ঈশ্বরচন্দ্র এরা সাহিত্য চর্চা করতে পারবে, কাব্য রচনা করতে পারবে, মাসিক পত্রিকা ব্যয় করতে পারবে, বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা গান গাইতে পারবে, তাতে কোনো অসঙ্গতি নাই। কিন্তু 47 সালে পাকিস্তান হওয়ার পর পাকিস্তানের অফিসিয়াল ভাষা উর্দু করতে গেলে বাঙ্গ প্রগতিশীলদের পাছায় আগুন দেয়। এবার গানের অন্য অংশ। না, ওই তো মানে ওনার টকিং পয়েন্ট তো ওইটাই যে মানে যারা এলিট ছিল হুম। তারাই শুধুমাত্র উর্দু উর্দু Yes. শিখছে। তো উর্দু শেখাটা তো খারাপ কিছু না, আমি তো আমরা আমরা খারাপ কিছু বলতেছি না, যে অবশ্যই। কিন্তু তার মানে এটা না যে ম্যাস পিপল উর্দুতেই কমিউনিকেট করবে। কোনো একটা লেজিসলেশন বা কোনো একটা মামলা মোকদ্দমা কোনো একটা কিছু হসপিটালে উর্দুর যায়, মাধ্যমেই আসতে হবে। এটা তো ইভেন আসলে হসপিটালে গেলেও তাদেরকে উর্দুতে কমিউনিকেট করতে হইতো, অথবা উর্দুতে কমিউনিকেট হয়তো বাংলায় করতেছে, কিন্তু উর্দুতে তাদেরকে সমস্ত কিছু পেপার ওয়ার্ক করতে হইতেছে। পেপার ওয়ার্ক বা তখন আমি জানি না প্রেসক্রিপশন তখন কি কিরকম ছিল, বা যাই হোক, হোয়াট এভার ইট ওয়াজ, ওই ডাজন্ট ম্যাটার। জিনিসগুলো উনি উনি একটা একটা গানের পিছনে বেসিক্যালি উনি একটা গানের পিছনে লাগছে। দাদা পিনিক দিতেছে একটা গানকে, ওই গানের প্রতিটা লাইন লাইন ধরে ধরে উনি পিনিক দিচ্ছে, এবং উনি বিভিন্ন হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে এসে বেসিক্যালি এলিটদেরকে ফোকাস করতেছে। ফোকাস করার পর সাধারণ মানুষকে উনি কমপ্লিটলি এসকেপ করে যাচ্ছে। সাধারণ মানুষ ব্যাপারটা কিন্তু আসলে সাধারণ মানুষকে নিয়েই। এক্স্যাক্টলি। সন্তানিক জাদু বলে সুমা দিয়া লইত কোলে আয়সান আমার বুকে, আয়ের সম্পর্ক কি? ইংরেজ আমলে কি কোনো বাঙালি রমণী তার সন্তানকে বাংলা ভাষায় সোনামানিক জাদু বলে সুমা দিয়া কোলে নেয় নাই? কি আশ্চর্য একটা দাবি! বাঙ্গ প্রগতিশীলরা আবার এর মধ্যে দুঃখিনী মায়ের ঢুকেছে। কত বাটপারেরা! পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার পরে জিন্নাহ এবং তার পরবর্তী গভর্নর জেনারেল আর প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন তাদের ভাষণে সুস্পষ্ট করে বলছিলেন যে পাকিস্তানের কোন প্রদেশের প্রাদেশিক অফিসিয়াল ভাষা কোনটা হবে সেটা প্রদেশের আইনসভা ঠিক করবে, কিন্তু অল পাকিস্তান লিঙ্গুয়া ফ্রাঙ্কা হবে উর্দু। আগেই বলছি পাকিস্তানে বহু ভাষার মানুষ বাস করে, পাঞ্জাবি, বাঙালি, পাঠান, বালুচ, হাজরা, সিন্ধি। রেফারেন্সটা কোথায় পাইলো? উনি যে বললো যে অনেক ভাষাভাষীর মানুষ থাকবে পাকিস্তানে, লিঙ্গফাঙ্গা হবে হচ্ছে উর্দু, এই রেফারেন্সটা উনি কোথায় পাইলো? ও অরিজিনাল যে আম, ইয়েটা দেখলাম আমরা, ওই যে কি জানি বলে ভাষণটা দেখলাম, ওখানে তো বললো যে গোয়িং টু বি স্টেট ল্যাঙ্গুয়েজ উর্দু। হ্যাঁ, অন্য অন্য ভাষাভাষীদেরকে তারা কিভাবে ট্রিট করবে এ ব্যাপারে তো কোথাও কোনো কিছু পাইলাম না। তাইলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? এই 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 লজিকটা আমি বুঝলাম না। এই রেফারেন্সটা সে কোথায় পাইলো? এটা একটা কোশ্চেন। ইকুয়াল ট্রিটমেন্টের রেফারেন্সটা উনি কোথায় পাইলেন? ইকুয়াল ট্রিটমেন্টের রেফারেন্স নাই। নাই। ছিল সাথে মোক্ষম ভাষা, কারণ এরা সবাই উর্দু জানতো। মানে ধরেন হাজরা সম্প্রদায়ের মানুষ বাংলা জানে না তো, বেলুচরা বাংলা জানে না তো, তাহলে রাষ্ট্রভাষা যদি বাংলা করে তাহলে কেমনে হবে বলেন তো? উর্দু শব্দটা আসছে তুর্কি ভাষা থেকে। মূল তুর্কি শব্দটা ছিল অর্দু, যার অর্থ হচ্ছে সেনাবাহিনী বা সামরিক শিবির বা ক্যাম্প। এই অর্দু শব্দটা পরবর্তীতে ফার্সি, তারপরে উর্দুতে এসে দাঁড়ায় জাবানি উর্দু, অর্থাৎ সেনাবাহিনীর ভাষা। এই উর্দু থেকেই উর্দি মানে সেনাবাহিনীর পোশাক শব্দটা আসছে। কেন উর্দু? এর জন্য অল্প একটু ইতিহাস বলি, শোনেন, ভালো লাগবে আপনার। আরবরা যখন নবীজির ওফাতের পর বিভিন্ন সাম্রাজ্য যেমন রোমান, পারস্যদের পরাজিত কইরা নিজেদের সাম্রাজ্য বানায়, সেটা সর্বপ্রথম উমাইয়া আমলে ভারতবর্ষ পর্যন্ত পৌঁছায়। মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে মুসলমানরা 711 সালে মাকরান, বেলুচিস্তান আর সিন্ধু প্রদেশ জয় করে। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু থেকে নদী ধইরা উত্তর দিকে বর্তমান পাঞ্জাবের মুলতান পর্যন্ত জয় করছিলেন। এইখানে আরবদের বিজয় থেমে থাকে প্রায় 300 বছর। কতদিনে উমাইয়াদের পতন হইয়া আব্বাসীয় খলিফারা আসছেন এবং আব্বাসীয় সাম্রাজ্য দুর্বল হইয়া বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে গেছে।
আব্বাসীয় সাম্রাজ্যের পূর্ব দিকের প্রদেশ ইরান, খোরাসান আর তুরানে সামানিদ নামে একটা সালতানাত প্রতিষ্ঠা হয় 874 থেকে 999 সাল পর্যন্ত। তুরান হইতেছে তুর্কিদের এলাকা। খোরাসানের উত্তরে একটা বিখ্যাত নদী আছে যার নাম আমুদরিয়া, আপনারা শুনছেন না? গ্রিকরা একে অক্সাস বলত। আলেকজান্ডার দ্য গ্রেট এই নদী ক্রস করছিলেন আর যুদ্ধযাত্রা। সেই নদী হইতেছে ইরান আর তুরানের সীমানা। সেই নদীর উত্তরে তুরানি বা তুর্কিরা থাকতো। তুরানি তুর্কি ট্রাইব গুলা অশ্বারোহী বা নমাডিক ছিল। সামানিদ সুলতানেরা ইরানি ছিল এবং তারা ফার্সি ভাষায় ব্যাপক পৃষ্ঠপোষকতা করতো। আধুনিক ফার্সি সাহিত্য সামানিদ আমল শুরু হয়েছে। ফার্সি লেখা হয় আরবি হরফ। ইরানের মহাকবি ফেরদৌসি এই সময়ের মানুষ। সামানিদ সুলতানেরা তাদের রাজসভা এবং সামরিক বাহিনীতে তুরানি অশ্বারোহীদের ব্যাপকভাবে রিক্রুট করছে। এদের মধ্যে একজন তুর্কি সেনাপতি আলেপ্তেগিন 962 সাল বর্তমান আফগানিস্তানের গজনি শহর জয় করে এনে নিজের একটা সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। এই আলেপ্তেগিনের নাতি বা দৌহিত্র হচ্ছে গজনির বিখ্যাত সুলতান, যিনি অশ্বারোহী তুর্কি বাহিনী নিয়ে ভারতবর্ষের পাঞ্জাব বিজয় করে তার সাম্রাজ্য যোগ করে। এর ফলে আরবদের বেলুচিস্তান এবং সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর মুসলমানরা বর্তমান সীমান্ত প্রদেশ পাঞ্জাব বিজয়। সুলতান মাহমুদ এবং পার্শ্ববর্তী গজনী সুলতানেরা তুর্কি হওয়া সত্ত্বেও তারা সামানিদ সুলতানদের অনুসরণে ফার্সিকেই নিজেদের অফিসিয়াল ভাষা হিসেবে ব্যবহার করতেন। সুলতান মাহমুদ মহাকবি ফেরদৌসিকে নিয়ে পারস্যের মহাকাব্য শাহনামা রচনা করছিলেন। আপনারা জানেন না যে বিখ্যাত শাহনামা? তো গজনীর এই সালতানাত 1186 সাল পর্যন্ত ছিল। 1186 সাল পর্যন্ত আফগানিস্তানের ঘুর শহরে তুর্কি সেনাপতি মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি গজনীর সালতানাতকে বিজয় করে যোগ করেন নিজের সাম্রাজ্য। এরপর উনি 1192 সালে দিল্লির কাছে নিজের বর্ম আচ্ছাদিত ঘোড়সওয়ার হেভি ক্যাভারলি এই তুর্কি বাহিনী নিয়ে তরাইনের যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে ভারতবর্ষের মুসলমানদের প্রথম কেন্দ্র দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন। এই সময়ে দিল্লি সালতানাতে তুর্কি, আফগান, ইরানি এই সমস্ত মুসলিম জাতি সেনা হিসেবে দলে দলে যোগ। কিন্তু তারা অফিসিয়াল ভাষা হিসেবে তাদের আগে গজনীর সুলতান মাহমুদ এবং সামানিদদের অনুসরণে ফার্সিকেই বহাল রাখে। ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয় দিল্লি সালতানাতের মধ্য দিয়ে। এরপরে আস্তে আস্তে মুঘল বাদশাহ আওরঙ্গজেবের সময় প্রায় পুরো ভারতবর্ষ মুঘলদের অধীনে আসে। মুঘলরাও ফার্সির ব্যবহার জারি রাখে। দিল্লি ছিল সালতানাতের রাজধানী বা কেন্দ্রবিন্দু। দিল্লির আশেপাশের এলাকায় খারি বলি নামে একটা ভাষা প্রচলন। এত জাতের মুসলিম দিল্লিতে সেটেল করার ফলে তারা এই খারি বলি ভাষা ব্যবহার শুরু করে। এর মধ্যে যুক্ত হয় অসংখ্য ফার্সি আর আরবি শব্দ, মানে যেগুলো ধার করা শব্দ। আমাদের বাংলাতে অসংখ্য ধার করা শব্দ আছে। খারবলি আর ফার্সি এই দুইটা মিলে তৈরি হয় উর্দু ভাষা। একে হিন্দুস্তানি ভাষা বলা হয় কারণ এটার উৎপত্তি হিন্দুস্তানে দিল্লি সালতানাতের সময়। দিল্লি সালতানাতের আমলে 1300 শতকে বিখ্যাত কবি আমির খসরু, যাকে ভারতের তোতাপাখি বলা হয়, উনি এই উর্দু ভাষায় সাহিত্য রচনা করেন এবং তাকে উর্দু সাহিত্যের জনক বলা হয়। এই উর্দু ভাষাকে ফার্সি আরবি হরফেই লেখা হয় স্বাভাবিকভাবেই, কারণ যারা শিক্ষিত, যারা এই সাহিত্য রচনা করতেন, তারা অলরেডি সেই হরফের রাষ্ট্রীয় কাজে ফার্সিতে ব্যবহার করতেন। এখন হিন্দুস্তানে বিভিন্ন জাতের মুসলমানদের সমাগম ঘটে। ইরানি, তুরানি, আফগান, পাঠান, তাজিক, উজবেক, হাজরা ইত্যাদি। ভারতবর্ষের মুসলমানদের সেনা সামরিতে এরকম অনেক জাতের ঘোড়সওয়ার সৈন্য সেনাপতির সমাগম হইতো। তারা এই হিন্দুস্তানি ভাষায় নিজেদের মধ্যে কমিউনিকেশন করতেন। এই জন্য এই ভাষার নাম হয়েছে উর্দু বা ক্যাম্প। বুঝা গেছে? মুঘল বাদশাহ জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব থেকে শুরু করে বাহাদুর শাহ জাফর পর্যন্ত সবার মাতৃভাষা ছিল উর্দু। শেষ বাদশাহ বাহাদুর শাহ জাফর উর্দুতে একজন উৎকৃষ্ট কবিও ছিলেন। মুসলমানরা যখন ডেকান বা হিন্দুস্তানের দক্ষিণে নর্মদা নদীর বিন্ধ্য পর্বতমালার দক্ষিণে নিজেদের সালতানাত এক্সপ্যান্ড করে, সেই ডেক্কানেও মুসলমানরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে উর্দু ব্যবহার করে। দক্ষিণের উর্দুতে তামিল, তেলেগু থেকে অনেকগুলো ধার করা শব্দ আছে, এই জন্য সেটাকে দক্ষিণী উর্দু বলা হয়। কিন্তু হায়দ্রাবাদের নিজামরা যাতে তুর্কি হইলেও তারা হায়দ্রাবাদে উর্দুতেই কথা বলতো। এমনকি হায়দার আলী আর টিপু সুলতান সুদূর দক্ষিণে মহীশূর রাজ্যের পত্তন করলেও সেখানেও মুসলমানরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে উর্দু ব্যবহার করত। যেমন ভারতের তেলেঙ্গানা রাজ্য, ডেকান বা দাক্ষিণাত্যের একটা রাজ্য, ডেকানের হিন্দুদের ভাষা উত্তর ভারত থেকে আলাদা। দক্ষিণ ভারতের হিন্দুরা উত্তর ভারতের হিন্দিতে কথা বলতে চায় না। তেলেঙ্গানার মূল আঞ্চলিক ভাষা তেলেগু। সেই তেলেঙ্গানার মুসলমানরাও উর্দুকে নিজেদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহার করে। এই যে দেখেন, তেলেঙ্গানার রাজধানী শহর হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসি উর্দুতে বলা কথা আর ভাষা। तरीके से उसको तरतीब दी गई कि अक्सरती तबके के लोग जीत जाएं और मुस्लिम अकलियत के लोग कामयाब होने में बड़ी मुश्किलात पेश आए। इसीलिए 2007 में सच्चर कमेटी ने कहा था, सिफारिशात में कहा कि अब जब हदबंदी होगी तो माकूल तरीके से बनाया जाए ताकि मुसलमान पार्लियामेंट और असेंबली इलेक्शन जीत सके। পুরা উপমহাদেশে পাঠান, পাঞ্জাবি, সিন্ধি, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, কর্ণাটক, দক্ষিণী সব জাতের মুসলমান উর্দুকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহার করে। কারো কারো
উনি যে হিস্টোরিক্যাল ইভেন্টটা বললো উর্দু, আমি এটার রিলেশনশিপ উইথ উর্দুকে বাংলার রাষ্ট্রভাষা বানানোর রিলেশনটা পূর্ব বুঝতে পাকিস্তান, পূর্ব পাকিস্তান। সরি পূর্ব পাকিস্তান, তখনকার পূর্ব পাকিস্তানকে অ্যাকচুয়ালি আমি রিলেশনটা বুঝতে পারলাম। ওয়াই ডু ইউ নিড দিস ইনফরমেশন টু এস্টাবলিশ অ্যান আর্গুমেন্ট, ফর হোয়াট? হাউ ইজ দ্যাট রিলেভেন্ট টু দিস আর্গুমেন্ট? ওয়ান। সেকেন্ডলি হচ্ছে উনি যেসব এলাকার নাম বলে এগুলোর সঙ্গে বাংলাদেশের যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা আছে এটার কোনো সম্পর্ক নেই। দ্যাটস এ টোটালি সেপারেট পার্ট, জিওগ্রাফিক্যালি ইন ডিফারেন্ট প্লেসেস। যদি এরকম হইতো যে বাংলাদেশের জিওগ্রাফিক্যাল যে লোকেশনটা আছে এখন, ওই লোকেশনের মানুষগুলো এইসব উর্দুকে মেনে নিত আগে, লাইক 200 ইয়ার্স ব্যাক, হ্যাঁ, কোনো রেফারেন্স থাকতো, তখন না হয় বোঝা যেত যে এক সময় হয়তো বা 200 ইয়ার্স ব্যাক বাংলাদেশের এই জায়গায় উর্দু একসময় ইয়া ছিল, স্টেট ল্যাঙ্গুয়েজ ছিল। তো ওটা তো ছিল না। হ্যাঁ, ওনার আর্গুমেন্ট থেকে তো আমরা দেখতে পাচ্ছি ওটা ছিল না। অন্য ভারতবর্ষ বলতে যে জায়গাটা ছিল, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছিল, কিন্তু বাংলার যে লোকেশনটা আছে ওই লোকেশনটাতে ছিল না। তাহলে ওই আর্গুমেন্ট গুলো হাউ ইজ ইট রিলেভেন্ট উইথ দিস 1948 or 1952's ইভেন্ট? টোটালি ইররিলেভেন্ট। বিচিত্র উদ্ভট কারণে আওয়ামী ভারতীয় প্রোপাগান্ডায় বিশাল উপমহাদেশের বিভিন্ন জাতের মুসলমানদের মধ্যে শুধু পূর্ব বাংলার বাঙালিদেরকে উর্দুতে ঘৃণা করা শিখাইতে সক্ষম হয়েছে। কিন্তু হিন্দু আর্যদের সংস্কৃত ভাষা থেকে শব্দ নিয়ে উর্দু ভাষাকে হিন্দিতে রূপান্তর করার পর সেই হিন্দিকে আবার এইসব বাঙ্গ প্রগতিশীলদের কাছে জনপ্রিয় করছে। এই দেখেন আমগরে ট্যাঙ্ক ড্যান্সার আজকাল পুলিশের ভ্যানে লাথি গুতা খাওয়া আসানুল্লাহ কিনু ট্যাঙ্কে করে হিন্দি করছে, শুনুন। पाकिस्तान सन का मुक्तियुद्ध में पाकिस्तान हम ওনার ইয়া পুরাই ভুল আর কি, হিন্দি বলুক বা উর্দু বলুক হুম। এটা পুরাই ভুল। हमारे साथ हमारे साथ না, যাই হোক, আমি অ্যাকচুয়ালি টোটালি কনফিউজ দিস পার্ট না না, অফ দিস এরা ভিডিও। এরা 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 হচ্ছে কি, এরা এই নেতারা হচ্ছে মানে বেশ সাবমিসিভ টু পাওয়ার। এখন যেহেতু অবশ্যই এটা তো একটা ওপেন সিক্রেট যে আওয়ামী লীগের ওরা ছিল হচ্ছে তোর মানে সাবমিসিভ টু সাম পাওয়ার, রাইট? সো আলটিমেটলি তারা ওই ভাষায় কথা বলছে, এটা ইটস ইট ডাজন্ট জাস্টিফাই দ্যাট থিং যে কেন উর্দুটাই মানে হ্যাঁ। এখন উনি উনি যেটা বলতেছে ওনার আর্গুমেন্টে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ বা মানে ইন্ডিয়ার প্রোপাগান্ডা ছিল হচ্ছে মানে উর্দু যাতে রাষ্ট্রভাষা না হয়, ঠিক আছে? এখন তার মানে ওরা কেন হিন্দিতে কথা বলতেছে? তার মানে এটা ওদের একটা প্রোপাগান্ডা ছিল, এই এই তো রাইট। কিন্তু এই 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 এটা কোনো যুক্তি না, এটা এটা হচ্ছে স্পেসিফিক টু দ্যাট লিডার বা স্পেসিফিক টু দ্যাট পার্টি, রাইট? and also এটা specific জনসাধারণের কোনো ইয়া না। recent time, recent হ্যাঁ, time এটা এটা জনসাধারণের কোনো আহ, কোনো দাবি না। হ্যাঁ, এই এটা তো তাদের তাদের কথা, জনগণের সঙ্গে কোনো রিলেশনই নাই এটা। রিলেশনই নাই। উইয়ার্ড। नारी को मार दिया वो संगठन पाकिस्तान बैक करता है एवं वो সালে জন্ম নেয়। ভারতবর্ষে মুসলমানদের দিল্লি সালতানাত মোগল সালতানাতের উত্তরসূরি হিসেবে স্বাভাবিকভাবেই মুসলিম সালতানাতের হেরিটেজ হিসেবে উর্দুকে পাকিস্তানের বহু ভাষাভাষী মানুষের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে নির্ধারণ করা হবে, এটা খুব স্বাভাবিক। ভারতবর্ষে মুসলমানদের সালতানাতের ইতিহাসের সাথে যারা পরিচিত তাদের কাছে এটাই ন্যাচারাল। এর বিরোধিতা যে কত বড় ষড়যন্ত্র সেটা আপনারা একটু পরে দেখবেন, ষড়যন্ত্র কারা করছে সেটাও দেখবেন, তাজ্জব হয়ে যাবেন তাদের নির্লজ্জতা দেখে। আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে ঊনবিংশ শতকের শেষে এবং বিংশ শতকে। অনেক হিন্দু উর্দু ভাষার কিছু ফার্সি আরবি ভোকাবুলারি আর ফার্সি হরফে নারাজ হয়। তারা Again, he's giving some. Again, he's actually explaining historical event without reference, and it's not relevant to the actual argument. শুরু করে উর্দু বা হিন্দুস্তানি ভাষাকে দেবনাগরী হরফে লেখার জন্য ভোকাবুলারিতে আরবি ফার্সির বদলে সংস্কৃত থেকে ধার করা শব্দ নিয়ে রিপ্লেস করা শুরু করে। এই ভাষার নাম দেওয়া হয় হিন্দি। এর ফলে আধুনিক হিন্দি ভাষার আবির্ভাব ঘটে। হিন্দু ভারতে
শুধুমাত্র হিন্দিকে এই লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা অনলি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কেন্দ্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে গণ্য করা হয়। ভারতের রাজ্য পর্যায়ে বিভিন্ন ভাষা ওই রাজ্যে অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়। পাকিস্তানে যে প্রস্তাব জিন্না করছিল এবং খাজা নাজিমুদ্দিন উভয় দিছিলেন, আগেই বলছি আপনাদেরকে, এটা আমার কথা না, এক এক করে আপনাদের রেফারেন্স দেখাচ্ছি। ভারতের সংবিধানে আর্টিকেল 343 দেখেন, স্পষ্ট ভাষায় লেখা আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনিয়ন শ্যাল বি হিন্দি ইন দেবনাগরী স্ক্রিপ্ট। সাথে কিছুদিনের জন্য ইংরেজিকে রাখছে, যতদিন না মানুষ হিন্দি শেখে। সারা ভারতে সেটা প্রচলিত হয়। এরপর ভারতের সুপ্রিম কোর্টের এই রায় দেখেন, ভারতের সুপ্রিম কোর্ট হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে রায় দিছে। রায় বলা আছে এইটা ইংরেজি, ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, এটা বাংলায় করলে হয়। ভারত অনেক রকম মানুষের দেশ, এখানে হিন্দি জাতীয় ভাষা। তাই আশা করা হয় যে যেসব সাক্ষীকে আবেদনকারী মানে উত্তরপ্রদেশের ট্রাইব্যুনালে নিয়ে আসবেন তারা হিন্দিতে কথা বলতে পারবেন এবং নিজেদের কথা বুঝিয়ে বলতে পারবেন। এরপর সংবিধানের 351 আর্টিকেল দেখেন, স্পষ্টভাবে লেখা আছে ভারতের কেন্দ্রের দায়িত্ব হচ্ছে হিন্দি ভাষার প্রসার ঘটানো, সাথে হিন্দি ভোকাবুলারি ক্রমান্বয়ে সংস্কৃত থেকে ধার করা শব্দ দিয়ে প্রতিস্থাপন করা। কই, ভারতের পশ্চিমবঙ্গে তো বাঙালি বাস করে, বাংলা সাহিত্য কালচার সংস্কৃতি বলতে যা বুঝি সেটার গোড়া পত্যন্ত ঘটে পশ্চিমবঙ্গের হিন্দু ভদ্রলোক ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য এদের হাতে। তারটা একটা টু শব্দ পর্যন্ত করলো না যে ভারতে তাদের মুখের ভাষা কাইরা নিতে হইতেছে, তাদের দুঃখিনী মায়ের কি হবে, সোনা মানিক বলে আর বুকে টাইনা নিতে পারবে না। হিন্দিকে ভারতের কেন্দ্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ফলে কি তারা বাংলা ভুলে গেছে? এখনই কি আপনারা বুঝতেছেন না পূর্ব বাংলার কৃষিজীবী মুসলমানদের বলদ আর উজবুক পেয়া কত বড় খেলা খেলছে ভারতীয় সর আর তাদের দোসরেরা? এবার দেখেন আরো খেলা আপনাদের কিভাবে বলদা পাইয়া খেলছে, একটু দেখ। না, এখানে আমি একটু দেখি হুম। ব্যাপারটা কি, যে ইন্ডিয়ার আমার কাছে একটা জিনিস মনে হয় যে কলকাতা এবং দ্যাট রিজন অফ দ্য প্লেস, ওরা কিন্তু অ্যাকচুয়ালি মেইনল্যান্ডের সঙ্গে কানেক্টেড। মেইনল্যান্ডের জেনারেলি যদি মানুষজন হিন্দিতে কথা বলে, ইটস ইজিয়ার ফর দেম টু কমিউনিকেট উইথ দেম। হুম এখন আমাদের ব্যাপারটা ছিল, বাংলাদেশের ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে আহ, বাংলা জিওগ্রাফিক্যালি ওয়াজ ইন এ টোটালি সেপারেট প্লেস দ্যান পাকিস্তান, ইন মিডল হিউজ ইন্ডিয়া স্পিকিং কমপ্লিটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। আমরা তো ওয়ান স্টেপ দিলেই আর আচ্ছা, আমরা এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, যেহেতু ইন্ডিয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, হুম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিন্দি, হ্যাঁ ঠিকই, হুম, হুম, বাট ইংলিশ হচ্ছে সহায়ক সরকারি ভাষা। হুম, কারণ যেহেতু মানে যদিও খুবই মানে একই ল্যান্ড, হ্যাঁ, কানেক্টেড, এভরি হুম, স্টেট ইজ কানেক্টেড, হুম। সো ওদের জন্য যদিও হিন্দি অনেকটা ইয়া হয়, কিন্তু অনেকেই হিন্দি বলতে পারে না, তো তাদের জন্য ইংলিশ হচ্ছে সহায়ক। হ্যাঁ, এখানে আবার আরেকটা ব্যাপার আছে, তুই যদি দেখিস সেটা হচ্ছে ধর ওই এলাকাটার নাম কি, আম, তেলেগু অথবা আরেকটা এরিয়া আছে না নিচের দিকে, হ্যাঁ, শ্রীলঙ্কার, তামিল, হ্যাঁ তামিল। তামিল। ওরা ওদের ওদের কিন্তু স্টেটের যে ল্যাঙ্গুয়েজটা আছে, স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা আছে, হ্যাঁ, ওই স্টেটের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ওরা কিন্তু এডুকেশন থেকে শুরু করে সমস্ত তামিল অথবা ইয়েতেই করে, আম, ওদের ওদের লোকাল ল্যাঙ্গুয়েজে করে। ওরা কিন্তু ইয়েতে করে না, কি বলে, হিন্দিতে করে না। হ্যাঁ, না না না। হিন্দি পার্ট অফ ইট। হ্যাঁ, যখন ওদের স্টেট ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে কমিউনিকেট করতে যায় তখন ওরা হিন্দি অথবা ইংলিশে করে। হ্যাঁ, কিন্তু বাংলা এখনকার বাংলাদেশ তখনকার ওয়েস্ট পাকিস্তান ও ইস্ট পাকিস্তানের ব্যাপারটা ছিল ডিফারেন্ট। ওরা ইনফোর্স করতে চাইতেছিল উর্দু। হ্যাঁ, এখন উর্দু ইনফোর্স করলে তখনকার সমস্ত কিছু তো আমাদের মানে চেঞ্জ হয়ে যেত, তাই না? তখন তো ব্যাপারটা এরকম ছিল না যে স্টেট ল্যাঙ্গুয়েজ মানে বাংলাদেশ তো তখন একটা স্টেট পার্ট অফ পাকিস্তান, তাই না? একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, জিওগ্রাফিক্যালি সেপারেটেড ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইন্ডিপেন্ডেন্ট স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজটা তো থাকতো না তখন। হুম বাঙ্গু প্রগতিশীলরা রবীন্দ্রনাথ কইতে কইতে অজ্ঞান হয়ে ক্যাট হয়ে পড়ে যায়। এই যে কয়েকদিন আগে সঞ্জিতা খাতুন মারা গেল, তার লাশের পাশে রবীন্দ্রসঙ্গীত গাইলো, ভিডিও দেখেন।
তো আমি এই রবীন্দ্রনাথের একটা চিঠি পড়ে শোনাইতেছি, তাহলে বুঝবেন এই বাঙ্গু প্রগতিশীলদের ভারত মাতা, আওয়ামী লীগ আর বামেলামিরা কিরকম বলদ বানাইছে। দ্য মহাত্মা অ্যান্ড দ্য পোয়েট এই নামে একটা বই আছে, যেখানে রবীন্দ্রনাথ এবং গান্ধীর মধ্যে লেখা চিঠিপত্র সংকলন করা হয়েছে। তো সংকলক সব্যসাচী ভট্টাচার্য, রায় ভট্টাচার্য। 21শে জানুয়ারি 1918 বিহারের মতিহারি থেকে গান্ধী রবীন্দ্রনাথকে একটা চিঠি লেখে। এই পত্রে গান্ধী রবীন্দ্রনাথের মতামত জানতেছে একটা বিষয়টা হইতেছে হিন্দিকে ভারতের একমাত্র জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করার ব্যাপারে, এই ভাষাকে আন্তঃপ্রদেশ যোগাযোগ এবং জাতীয় সমস্ত কমিউনিকেশনের ব্যাপারে চালু করা গান্ধীর প্রশ্ন ছিল এইরকম ইংরেজি, যে এটা কি ঠিক না যে হিন্দি একমাত্র সম্ভাব্য জাতীয় ভাষা এবং বিভিন্ন আন্তঃপ্রদেশের যোগাযোগের জন্য ভাষা হইতে পারে। চিঠির উত্তরে শান্তিনিকেতন থেকে 24শে জানুয়ারি 1918 রবীন্দ্রনাথ এই প্রস্তাবে সম্মতিসূচক মতামত দেন এবং হিন্দিকে ভারতের একমাত্র জাতীয় ভাষা যা আন্তঃপ্রদেশ যোগাযোগের জন্য উপযুক্ত বলে মতামত প্রদান করেন। তিনি স্পষ্ট বলছিলেন, হ্যাঁ, হিন্দি একমাত্র সম্ভাব্য জাতীয় ভাষা হইতে পারে ভারত। আবার পড়ে শোনাচ্ছি, হিন্দি ইজ দ্য অনলি পসিবল ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তবে এও বলেন, যেহেতু তাদের প্রজন্ম ইংরেজি শাসনের অধীনে বড় হয়েছে, ইংরেজি ভাষাতে নিজেদের মতামত আর্টিকুলেট করে হিন্দিকে সম্পূর্ণরূপে প্রচলন করতে আরেক জেনারেশন বড় হওয়া লাগবে। গান্ধী গুজরাটি, মাতৃভাষা গুজরাটি, এবং রবীন্দ্রনাথ বাঙালি, বিনা দ্বিধায় হিন্দিকে একমাত্র জাতীয় ভাষা হিসেবে মাইনে নিল। ভারত স্বাধীন হওয়ার পরে ভারতের সংবিধানেও হিন্দিকে একমাত্র অফিসিয়াল ভাষা হিসেবে ঢুকানো হইল এবং এর পাশে ইংরেজিকে রাখা হইল যতদিন নতুন প্রজন্ম হিন্দি না শিখে। যে বাঙ্গ প্রগতিশীলরা এত রবীন্দ্রনাথ বই পড়লে পাগল হইয়া যায়, কাইচা পড়ে যায়, সে রবীন্দ্রনাথ নিজেই তো তার দেশ ভারতে হিন্দিকে সর্বভারতীয় ভাষা হিসেবে প্রমোট করছে। এখানে বাঙ্গ প্রগতিশীলদের আইকন রবীন্দ্রনাথ তাহাকে করে নাই যে সে তার মাতৃভাষা ভুলা যাবে। পশ্চিম বাংলার কোন কবি সাহিত্যিক তো এটা একটা টু শব্দ করে নাই। যেহেতু রবীন্দ্রনাথ কইছে, ঠিকই কইছে, জিন্না একই কথা কইয়া ভিলেন হইয়া গেল বাঙ্গ প্রগতিশীলদের কাছে। এটা কত বড় সামার বাটপারের বাটপার দেখেছেন। ভারতের কেন্দ্রে, সচিবালয়, আদালতে, আর্মিতে, সব জায়গায় অফিসিয়াল ভাষা হচ্ছে। এখানে একটা কথা আছে, হুম এখন জিন্না আসলে কি বলছিল হুম আবার একটু বলতো। ও বলছিল হচ্ছে উর্দু is going to be the state language of Pakistan. স্টেট And ল্যাঙ্গুয়েজ, ওকে। only আচ্ছা, and no other language and no other না না language. না, এখন কথা আছে, স্টেট ল্যাঙ্গুয়েজ কি? একটি রাষ্ট্রের প্রতীকী সাংবিধানিক ভাষা, জাতীয় পরিচয়ের অংশ, এই রাষ্ট্রের ভাষা এইভাবে ঘোষণা করা। আচ্ছা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সরকারি কাজকর্মের ভাষা, আইন আদালত, প্রশাসন, সংসদে ব্যবহৃত ভাষা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর স্টেট ল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা, নুয়ান্স আছে কিন্তু। হ্যাঁ, exactly. সো ইন্ডিয়াতে কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাট নট স্টেট ল্যাঙ্গুয়েজ। It's state language. Exactly. এখানে Very কিন্তু far. ক্যাচটা, এখানে হুম কিন্তু ক্যাচটা উনি হুম কিন্তু এটা হাইড করে গেছে, খুব হ্যাঁ, সাটল ভাবে হাইড করে গেছে। হাইড করে গেছে। কারণ ওনার মেইন ইন্টেনশনটা হচ্ছে কি, ওনার মেইন ইন্টেনশনটা হচ্ছে ওই ইনসিডেন্টের সঙ্গে নেগেটিভভাবে বাঙালি সাধারণ মানুষের ইন্টেলিজেন্সটাকে ছোট করে দেখা, কাইন্ড অফ ইনসাল্ট করা, এবং সামহাও আওয়ামী লীগকে এখানে অ্যাড করে ওই পুরো ইতিহাসটাকে একটা এটাকে বাস মানে ফায়দা আহ, লেখা। হ্যাঁ, ফায়দা বলতে ডার্কেস্ট একটা আইডেন্টিটি দেওয়া, যে এটা ওরাই করছে, ওদের স্বার্থের জন্য করছে। হুম হ্যাঁ, হ্যাঁ, এখন যদি মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করতো, হ্যাঁ, হুম, তাও সমস্যা হইতো, হইতো না যে তা না, হুম, কিন্তু হুম, স্টেট ল্যাঙ্গুয়েজ কিন্তু বলছে, স্টেট হুম। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা পুরো দেশের কিন্তু একটা মানে আইডেন্টিটি, কমিউনিকেশন মিডিয়া। এক্স্যাক্টলি। হ্যাঁ। এটি কিন্তু হালকা কথা না, সস্তা কথা না। হুম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর স্টেট ল্যাঙ্গুয়েজ স্টেট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট কিন্তু। ডিফারেন্ট জিনিস। কিন্তু ও কিন্তু এটা বারবার স্কেপ করে যাচ্ছে, ওটাকে মানে পিনিক নেওয়ার চেষ্টা করতেছে ওইখান থেকে। আই মিন I mean, his argument is so weird, man. Okay, let's তো এই continue. স্টেট ল্যাঙ্গুয়েজ আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই জিনিসটা তো আমাদেরকে ক্ল্যারিফাই করা উচিত ছিল, যে মানে আমাদের কাছে ওনার এটা ক্ল্যারিফাই করা উচিত ছিল সবার কাছে, যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ দুটো কিন্তু আলাদা জিনিস। আলাদা জিনিস। কিন্তু উনি দুইটাকে অ্যাকচুয়ালি কাইন্ড অফ
সিমিলার ক্যাটাগরিতে ফেলে নিয়ে আসছে। হ্যাঁ, একই, নিয়ে এসে হ্যাঁ, একই সুতায় গাঁথতে চাইছিল। হ্যাঁ, হ্যাঁ, একই সুতায় গেঁথে যে কাজটা করতেছে, বিভিন্ন হিস্টোরিক্যাল ইভেন্ট দিয়ে একটা বলতে পারে যে খিচুড়ি পাকানোর চেষ্টা করতেছিল আর কি। হ্যাঁ, হুম, যাতে মানে at the end you get, if you watch the whole video, at the end you get so confused that you started to believe him, like okay, yeah, হ্যাঁ, actually what he said might be true without হুম, validating any information. হুম, হ্যাঁ, হ্যাঁ, এটাই সমস্যা, এটাই সমস্যা। আমাদের আমাদের প্রত্যেককে আসলে নিজেদেরকে জাজ করা উচিত, যে যে কেউ exactly, বলল, কারণ এটা কোনো টেস্টামেন্ট না, এটা কোনো রেভলিউশন না যে এটাকেই আমার মানতে হবে, মানে উনি exactly. যা বলতেছে এটাই ফাইনাল, এরকম কোনো কথা না। যারা কতজন অডিয়েন্স অ্যাকচুয়ালি গো থ্রু লাইক দিস, তাই না? যে আচ্ছা ঠিক আছে, আমি একটু ভিডিওটা দেখলাম, দেখার পর আম, আমি একটু জাজ করার চেষ্টা করি যে উনি কি বললো, এটার রেফারেন্সটা একটু দেখার চেষ্টা করি, তারপর এটাকে একটু ওনার আর্গুমেন্টগুলো একটু জাস্টিফাই করার চেষ্টা করি। কতজন দেখে? হুম, কতজন বা এটা চিন্তা করে? মানুষ ভিডিওটা দেখার পর তিনি কি দাদা যারা বলছে হয়তো রাইট। এক্স্যাক্টলি, কারণ এক্স্যাক্টলি। মানে সত্য মিথ্যা কিন্তু একসাথে যখন মিশায় ফেলা হয় তখন আসলে বোঝা যায় না যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এক্স্যাক্টলি। হিন্দি বা ইংলিশ, সব ফাইলপত্র, যোগাযোগ, চিঠি আদান প্রদান হিন্দি অথবা ইংলিশে করে। ভারতের পার্লামেন্টে কথা বলতে গেলে হিন্দি বা ইংলিশ ব্যবহার করতে হয়। পার্লামেন্টের মেম্বার, রাজনীতিবিদ যদি বকলম বা মূর্খ হয় তাহলে স্পিকারের বিশেষ অনুমতি নিয়ে অন্য ভাষায় বক্তৃতা দিতে পারে, যদিও সে বক্তব্য কেউ শুনে না। এই যে দেখেন, পশ্চিমবঙ্গের লোকসভার একজন সদস্য অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার 24 পরগনা আসনের এমপি লোকসভায় হিন্দিতে কথা বলছে। দেখেন, খবর রাখিয়ে, এরা কিন্তু ভারত মাতার বিরুদ্ধে একটা টু শব্দ করবে না। আপনার আসলে বিশ্বাস হয় যেই সব 7 জন্মের জাউরাজ, আওয়ামী লীগ, সিপিবি, বামপন্থী বুদ্ধিজীবী সাহিত্যিক যেমন শাহরিয়ার কবির, কমিউনিস্ট মুনির চৌধুরী, যারা ভাষা আন্দোলন নিয়ে লাফাইছে, তারা কি এইটার জবাব দিতে পারবে যে যদি 47-এর দেশভাগ না হইয়া আমরা যদি অখণ্ড ভারতের অংশ হইতাম, তাহলে কেন্দ্রে অফিসিয়াল ভাষা কি হইতো? হিন্দি হইতো তো, তাই না? তো তারা কি হিন্দি ব্যবহারের বিরুদ্ধে একটা টু শব্দ করতো? তারা তো তাদের গুরুদেব রবীন্দ্রনাথের আদেশ দেখে কাইট হয়ে পড়ে যেত। আসলে কি এটা পয়েন্ট, সবসময় হিন্দি অফিসিয়াল ভাষা, কি পয়েন্ট? কি পয়েন্ট, ও নিজে কিন্তু বলছে হিন্দি অফিসিয়াল ভাষা, নট এ স্টেট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, 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 আর তুই অরিজিনাল, ওনার নাম কি ছিল যে প্রথম মোহাম্মদ ইয়ে আলী করতো? জিন্নাহ। জিন্না, হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না যে কথাটা বলছে, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। হ্যাঁ, হ্যাঁ, ইটস ভেরি ডিফারেন্ট থিং। ভেরি ডিফারেন্ট, অ্যাবসলিউটলি ডিফারেন্ট। হ্যাঁ, করা let's continue. আমাদের আগের দুইটা এপিসোডে দেখাইছি। এই এপিসোডের মাধ্যমে সেটা আবার স্বতঃসিদ্ধভাবে প্রমাণ করলাম আপনাদের সামনে আরেকবার। এরা সব সময় এই ভূখণ্ডের মুসলমানদেরকে দুর্বল করে রাখতে চাইছে, এখনো সেটার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এইখানেই আসলে আমার মানে আমি যে জিনিসটা আর কি দেখি যে মানে ওনার যেই কথা বলার স্টাইল যেটা আমি দেখতেছি, যে এটা হচ্ছে যে মুসলমানদেরকে মানে যদি টার্গেট করে কথা বলা যায় তাহলে পরে পপুলারিস্ট যে আইডিয়া, হ্যাঁ, Kind of. জনপ্রিয়তার ভিত্তিতে তুই যেটাই বলবি হুম, সেটাই মানুষ গিলে খাবে। দেখাবে তো ওনার অডিয়েন্স লেভেল হয়তো অনেকটা অনেকটা এরকম। তারপরেও ইটস এ লার্জ অডিয়েন্স, ওভার 4 মিলিয়ন পিপল। হ্যাঁ, সেজন্য প্রথম থেকে ষড়যন্ত্র করে তাদের দেশীয় লেসপেন্সারদের মাধ্যমে এই সমস্ত ভুয়া বয়ান তৈরি করে বিলি করেছে। পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে এদের উদ্দেশ্য ছিল উপমহাদেশের মুসলমানদের মধ্যে যাতে বন্ধন না থাকে, একতা না থাকে, মুসলমানরা যাতে কোনোভাবে এক দেশে বসবাস না করে। মুসলমানরা যদি একতাবদ্ধ শক্তিশালী থাকে তাহলে তো ভারত মাতার বিশাল বিপদ সামনে, তারা তাদের অখণ্ড ভারত পুনরুদ্ধারের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। এই জন্যই ভারত নিজে হিন্দিকে নিজের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বানায় পূর্ব বাংলার মুসলমানদেরকে উজবুক বানাইছে তাদের দেশীয় দোসরের মাধ্যমে। এখনো খেয়াল করলে দেখবেন ইউটিউবে বা ফেসবুকে পশ্চিমবঙ্গের বাঙালিরা এসে এই ব্যাপারে উস্কানি দেয়। যখন কোনো উর্দু গানে বা পাকিস্তানের কোনো কিছুতে বাংলাদেশি কেউ লাভ দেয়, লাইক দেয় বা কোন একটা কমেন্ট করে, এইসব পশ্চিমবঙ্গের বাটপাট সামাররা এসে কয় তোদের ভাষা উর্দু নাকি, কত বড় সামারেরা। তখন এরা ওপার বাংলা থেকে ভাষা আন্দোলনে ব্যাপকভাবে উস্কানি দিছিল, প্রোপাগান্ডা। ও এই ব্যাপারে আসলে আমার কিছু বলার নেই, কারণ ভাষা মানে ভাষা হচ্ছে মানে এমন একটা জিনিস যে এটা মানে ব্যক্তিগত কোনো প্রপার্টি না আসলে।
প্রথম কথা মানে আমার আমার যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে যে ব্যক্তিগত প্রপার্টি না, কেউ যদি কোনো ভাষা নিয়ে কোনো ইয়া করে, যে কোনো ভাষায় কোনো গান বা কোনো কিছু এটা নিয়ে যদি কোনো রিয়াক্ট টিয়াক্ট দেয় বা এটা শুনে, এটাতে খারাপের কিছু নেই। আমার কাছে যেটা মনে হয় যে এটাতে খারাপের কিছু নেই, কারণ আমি একটা ভাষা জানি, ওই ভাষায় আমি গান শুনতেছি, এটা শুনতেই পারি এবং ওটা নিয়ে রিয়াক্ট দিতেই পারি। হ্যাঁ, কেউ যদি এটা এক্স্যাক্ট। নিয়ে বলে যে তুমি এটা নিয়ে কেন রিয়াক্ট দিতেছো, তো এটা কি তোর ভাষা নাকি, এটা আসলে খারাপ। হ্যাঁ, এই আমার এই মনে হয় হ্যাঁ, হ্যাঁ, বল। এই ইয়াটাই আর কি খারাপ, যে এই আইডিয়াটাই খারাপ যে কেউ যদি কারো উপরে কোনো অপিনিয়ন চাপাই দিতে চায়। এটাই হুম। হচ্ছে অটোক্রেসির একটা মেইন নিয়ে, যে কেউ কারো উপরে কিছু চাপাই দিতে চাইলেই এটা ভালো না আর কি। হুম। তো অনলাইনে আসলে ব্যাপারটা কি, এই যে উনি যে কথাটা বললো যে বাঙালিরা পাকিস্তানের বিভিন্ন ভিডিওতে লাইক দিতেছে, কমেন্ট করতেছে, আবার পাকিস্তান বাংলাদেশের অনেক ভিডিওতে লাইক দিতেছে, কমেন্ট করতেছে, এই ঘটনাটা হয়েছে হচ্ছে এই স্টুডেন্টদের যে আন্দোলনটা হলো তারপর থেকে আর কি। হ্যাঁ, তার আগে খুব কম হতো, তার আগে মানে তারপর এটা হওয়ার পর থেকে খুব হাইলাইটেড হয়েছে ব্যাপারটা। আর ইন্ডিয়ানরা অবশ্যই এটাকে খুব একটা ভালো চোখে দেখতেছে না, স্পেশালি যদি আমরা নিউজগুলো দেখি, তখনকার নিউজগুলো দেখি, ইটস ভেরি ফানি। বাট ওই নিউজগুলোতে যদি দেখিস, ওরা জিনিসটাকে খুব একটা ভালো হয় না, ওরা ভাবতেছে ইটস এ থ্রেট কাইন্ড অফ। তো অনলাইনে তো প্রচুর বট আছে, হ্যাঁ, হাজার হাজার মিলিয়ন্স অফ বট। সো দে ক্রিয়েট নেগেটিভ কমেন্টস অল দ্য টাইম। ইয়ে, এটা হইতেই পারে, হ্যাঁ। এটা এটা কমেন্ট করতেই পারে। ইট ডাজন্ট মিন যে বাঙালি পাকিস্তানিদের কালচারাল কোনো ইভেন্ট পছন্দ করবে না, পাকিস্তানিরা বাঙালিদের কোনো কালচারাল ইভেন্ট পছন্দ করবে না, ব্যাপারটা এরকম না। করতেই পারে, কোনো প্রবলেম নাই। এবং বাঙালিরা দেখা যাচ্ছে অনেক ইন্ডিয়ান মুভিতে কমেন্ট করতেছে, লাইক করতেছে, এটা করতেই পারে। এটাতে কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট নাই এটাতে। হুম, হুম, কিন্তু একটা মানুষের একটা হ্যাঁ, কিন্তু যখন একটা পুরো দেশের উপরে একটা জিনিস চাপাই দিতে চায়, ওইটা আর কি মানার মতো না। হ্যাঁ, প্রোপাগান্ডা কি জিনিস সেটা সবাই আজকে ভালোভাবে বুঝছেন। দেখছেন আপনাকে মৌলিক যখন কেন্দ্রে যায়, মোদির সাক্ষাৎকার নেয়, তখন হিন্দিতে কথা কয়, কোন জ্বলে ওঠার বিষয় না। কিন্তু মুসলমানরা উর্দু কইলে তাদের হোগা জ্বলে, এই তাদের ভাষা, জ্বলে ওঠার ভাষা। এইবার আসি ষড়যন্ত্রের অন্তিম পর্যায়ে। 52 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনা। 21শে ফেব্রুয়ারি নিয়ে যেই বয়ান প্রচলিত, তাতে বলা হয় পাকিস্তানি পুলিশ হঠাৎ কইরা বলা নাই কওয়া নাই নিরীহ ছাত্রদের মিছিলে গুলি বর্ষণ করে, যেখানে তারা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে শান্তিপূর্ণ মিছিল করতেছিল। এর ফলে হতাহত হয় বেশ কিছু ছাত্রজন। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ বিপরীত। প্রথম পয়েন্ট হচ্ছে, গুলি চালাইছিল প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় সরকার। পুলিশ ছিল প্রাদেশিক সরকারের অধীনে এবং পূর্ব বাংলা পুলিশে বাঙালিরাই চাকরি করত। প্রাদেশিক সরকারও সম্পূর্ণভাবে বাঙালি ছিল। মুখ্যমন্ত্রী ছিল ময়মনসিংহের নুরুল আলম, মন্ত্রিসভা ক্যাবিনেট ছিল 100% বাঙালি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতেছে, পুলিশ লাফায় এসে ছাত্রদের উপরে গুলি চালায় না। আওয়ামী লীগ এবং কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন অনেক উস্কানি দিয়াও কোনো পাল্টা সাড়া না পেয়ে একটা সিন ক্রিয়েট করার জন্য প্রাদেশিক আইনসভার দিকে হামলা করতে যায়। তখন প্রাদেশিক আইনসভা ছিল এখন যেটা বাংলা একাডেমি, ওইটা। সেদিন প্রাদেশিক আইনসভার সদস্যদের একটা মিটিং এর ডেট ছিল। সেখানে আওয়ামী বামেরা প্রাদেশিক আইনসভার সদস্যদেরকে আইনসভায় যোগ দিতে বাধা প্রদান করে শারীরিক ভাবে, তাদের গাড়ি পর্যন্ত আটকায়। পুলিশ এসে তাদেরকে সরাই দিতে চায়, রাস্তা ক্লিয়ার করে দিতে চায়। তখন লীগের আর কমিউনিস্টদের ছাত্রকারা পুলিশের উপরে চড়াও হয়, পুলিশ লাঠিচার্জ করে। লীগের গুন্ডারা এরপরে পুলিশের দিকে ঢিল ইট পাটকেল ছড়া শুরু করে এবং পুলিশেরা আহত হয়। তো এই সমস্ত বামেরা কি ধরনের হয় দেখেছেন তো, পুলিশদেরকে কিভাবে আক্রমণ করে এবং তারপরে বলে আমাকে আক্রমণ করছেন কেন, দেখেন না? এই যে দেখেন, আজকালকার মতো বডি আর্মার, হেলমেট টেলমেট এগুলো ছিল না। পুলিশ খালি হাফ প্যান্ট পরতো, শার্ট আর একটা ক্যাপ পরে থাকে। এই অবস্থায় যদি পুলিশের কপালে লাগে, তাই তো মারাত্মক ব্যাপার। এই অবস্থায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে টিয়ার গ্যাস ছোড়ে, এরপর পরিস্থিতি আরো অবনতি ঘটে, লীগ আর বামেরা আরো চড়াও হয়। এইভাবে পরিস্থিতির অবনতি ঘটতে থাকলে পুলিশ সর্বশেষে গুলি চালায়। এই গোলাগুলিতে 4 থেকে 5 জনের মতো নিহত হয়। এই ঘটনার আসল বিবরণ প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক, সেই সময় সবচেয়ে বড় পত্রিকা দৈনিক আজাদের সম্পাদক আবুল কালাম শামসুদ্দিনের আত্মজীবনী প্রতিদিনের স্মৃতিতে আছে। এই ঘটনাকে বিকৃত করে লীগ আর বামেরা কি অপপ্রচার চালাইছে সেটা আপনারা এখন কল্পনা করেন। আমি আবুল কালাম শামসুদ্দিনের বই থেকে একটু পড়ে শুনি। অবস্থা চরমে উঠলো 1952 সালের 21 ফেব্রুয়ারি মোতাবেক 1357 সালের 8ই ফাল্গুন তারিখে। শাহী আচ্ছা, 144 ধারা কেন জারি করা হয়েছিল? যাতে ওরা আন্দোলন করতে না পারে। কিন্তু আন্দোলন তো ওরা করছে তো। ওটাই তো ওদের মেইন উদ্দেশ্য ছিল, আন্দোলন করা। তো 144 ধারা নিষেধাজ্ঞা অমান্য করবেই তো।
তো ওরা কি ইয়া নাকি, ওরা এখন কেউ যদি মানে ফর এক্সাম্পল বাংলাদেশের যে ইয়া লাস্টে যেটা হলো, হ্যাঁ, তো ওরাও তো সেম কাজই করছে, ঠিক না? যে হ্যাঁ, যেটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ওটা তো অমান্য করা হয়েছে না, তো একই কাজই তো করছে। হ্যাঁ, একই কাজই করছে। বাট পিনাকি দাদা যেটা বলতেছে, সরি, পিনাকি দাদা যেটা বলতেছে সেটা হচ্ছে সে এটাকে ভ্যালিড বলতেছে বাট ওটাকে ইনভ্যালিড বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, এটাই সমস্যাটা, যে বললে তো সবগুলোকে ভ্যালিড বলতে হবে। পরিষদ সদস্যকে নাকি ছাত্র মিছিলের তরফ থেকে পথে আটকাবার চেষ্টা করা হয়েছিল। এতেই গোলমাল পেকে ওঠে। পুলিশ বাধা দিতে চেষ্টা করে, ছাত্র মিছিলের উপরে পুলিশ নাকি লাঠিচার্জ করে এবং কিছু সংখ্যক বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়। ফলে উত্তেজনা আরো বৃদ্ধি পায় এবং জনতার পক্ষ থেকে নাকি পুলিশের উদ্দেশ্যে ঢিল ইত্যাদি ছোড়া হয়। ক্রমে অবস্থা একরূপ আয়ত্তের বাইরে চলে যায়। পুলিশ প্রথমে কাঁদুনে গ্যাস এবং পরে বেপরোয়া গুলি বর্ষণ শুরু করে। ফলে জনতার বেশ কিছু সংখ্যক লোক হতাহত হয়। হতাহতের সংখ্যা কি ছিল এবং তাদের মধ্যে ছাত্রই বা কতজন ছিল সে সম্পর্কে নানা ধরনের কথা শোনা গিয়েছিল। সঠিক হিসাব যে কারণেই হোক পাওয়া যায় নাই, পাওয়ার উপায় ছিল না। এই পুরো এপিসোড শোনার পরে এখন আপনারা ঠিক করেন, আপনারা কি ভারতীয় আধিপত্যবাদ নামের বৃক্ষের প্রথম শিকড় ছিল শহীদ মিনার, এটা বুঝতে পারছেন? আওয়ামী লীগের তৈরি করা হুজুগে আবেগ বাদ দিলে শহীদ মিনার এবং এই সংক্রান্ত পুরো ন্যারেটিভ হচ্ছে ভারতীয় চক্রান্তের কাছে আমাদের পরাজয়ের সর্বপ্রথম ঘটনা। এইটাকে সেলিব্রেট করা আর পলাশির যুদ্ধের লর্ড টাইপের বিজয়কে সেলিব্রেট করা একই কথা। প্রিয় দর্শক, এতক্ষণ যা শুনলেন তা শুধু ইতিহাস না, এটা একটা চেতনার ময়ূর পুচ্ছ ছিঁড়ে ফেলার রক্তাক্ত ঘোষণা। বহুদিন ধরে আমরা ভাবছি 21শে ফেব্রুয়ারি মানেই ভাষার জন্য আত্মাহুতি, কিন্তু কে লিখছিল সেই নাটকের চিত্রনাট্য, কে বসে বসে বানাইছিল সেই ট্র্যাজেডির আবহ? এটা কি মাতৃভাষার বিজয় ছিল, না এটা ছিল একটা সুচারু প্রতারণা? ভারতের প্রথম পেরেক ঠোকা আমাদের ভূখণ্ডের আত্মপরিচয়, আমাদের ঐতিহ্যে, আমাদের আত্মমর্যাদা। ভাষার নামে চলা ষড়যন্ত্রের নোংরা স্ক্রিপ্ট আমরা আজকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমরা সেই প্রজন্ম যারা আর হুজুগে শহীদ মিনারে খালি পায়ে শুধু গানই করতে যাব না, আমরা প্রশ্ন করি। আমরা সেই প্রজন্ম যারা জানে রাষ্ট্রভাষা আর মাতৃভাষার পার্থক্য কোথায়। আমরা সেই প্রজন্ম যারা ইতিহাসের ভাঙা পাথর গুড়ায় নতুন সত্যের মিনার করতে চায়। আজকে আমরা ঘোষণা করতেছি, চেতনার নামে চালানো ভারতীয় আধিপত্যের অপপ্রচার আর চলবে। এই ইতিহাস যারা জানে না তারা আবেগে ভাসে, আর যারা জানে তারা বিদ্রোহে দাঁড়ায়। এটাই শেষ কথা। আজ চেতনার বেদিতে শ্রদ্ধা নয়, আত্ম অনুসন্ধান চাই। চেতনার বেদিতে শ্রদ্ধা নয়, হ্যাঁ। ওই জায়গাটায় উর্দু আমি এক্সপেক্ট করতেছিলাম যদিও। না, ওনার লাস্টের কনক্লুশনটা শুনে মনে হয় হি ইজ সো আউট অফ টাচ। এই হলো আমাদের অভিমত, যে কি আসলে আমরা এই এই অ্যানালাইসিস হলো করি। আমাদের অ্যাকচুয়ালি ওপিনিয়ন পিনাকি দাদার ভিডিও নিয়ে। আম, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে উনি অনেক কিছুকে কমপ্লিকেটেড করে ফেলছে। আর একটা হুম। হচ্ছে প্রথম উনি কথা হচ্ছে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আর স্টেট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট, ডিফারেন্ট দুইটাই এই ডিফারেন্ট। জিনিসকে উনি এক করে ফেলছে, এক করে ফেলছে এবং ভিডিওর বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু উনি এক্সপ্লেন করার চেষ্টা করছে। ইটস নট রিলেভেন্ট উইথ আর্গুমেন্ট। অ্যান্ড আর্গুমেন্টের ওনার ব্যাপারটা অনেকটা এইরকমের যে মানুষের ইন্টেলিজেন্সকে ছোট করে দেখে হয়তো বা ইনসাল্ট করে হলেও ওনার আর্গুমেন্টকে এস্টাবলিশ করা, হুইচ ইজ রং ইন মাই অপিনিয়ন। আর অনেক জায়গায় উনি রেফারেন্স দেয়নি, রেফারেন্স না দিলে মানুষ বুঝবে কিভাবে যে কোনটা কি উনি কি বলতেছে, ইজ এ ওয়ার্ড সালাদ অর অ্যাকচুয়াল ট্রুথ, তাই না? সেটাই, ওটা পার্ট অফ হিস্ট্রি। পার্ট ওটাকে অফ নিয়ে ওটাকে নিয়ে বেশি ঘাটারও দরকার নেই, কারণ বেশি ঘাটলে পরে দেখা যাবে যে এই যে ভুলবার আরেকজনের ভুল বাইর করছে গিয়ে নিজেরও তো অনেক ভুল বাইর হচ্ছে, ঠিক না? এক্স্যাক্টলি প্রাইমারি ভুল হচ্ছে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্টেট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট জিনিস। ডিফারেন্ট জিনিস। এটাই আমরা প্রথমে ইয়ে করতে পারিনি, কারণ এক যে স্টেট ল্যাঙ্গুয়েজ নিয়েই কথা বলা হচ্ছিল, হুম, ঠিক আছে? তো আমরা কোনো দেশের পক্ষেও না বিপক্ষেও না, আরেকটা আমরা ব্যাপার হচ্ছে কতটা ইম্প্যাক্ট পড়তো তখন
যদি এটা ইমপ্লিমেন্ট করতো, এগুলো নিয়ে সে কোনো কিছু বলেনি। হঠাৎ করে হিস্টোরিক্যাল ইভেন্ট নিয়ে টানা শুরু করে দিল, উইচ ইজ এ ভেরি লিমিটেড নাম্বার অফ পিপল ওইসব ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করতো। বাট জনগণ তো, সাধারণ মানুষ যেভাবে ইন্টিগ্রেট হচ্ছে এভরি সেক্টর অফ দ্য সার্ভিস ইন এনি গভর্নমেন্ট, এটাতে বর্তমান প্রেক্ষাপটে অথবা বলতে গেলে বলা যায় 1950 ওই সময় থেকে যে ইম্প্যাক্টগুলো হতো ইন এভরি সেক্টর, কালচারাল যে চেঞ্জ আসতো, এগুলো উনি সম্পূর্ণ স্কেপ করে গেছে। স্কেপ করে যে উনি শুরু করে দিল হচ্ছে ইনসাল্টিং এভরিওয়ান, তাই না? সেটাই। তো আপনারা দেখছেন পুরা ভিডিওটা, তো আমাদেরও ভুল থাকতে পারে, ভুল থাকলে পরে জানাবেন, আমরা দেখবো। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, হুম। যাতে আমরা আরো ভিডিও বানাতে পারি অনেককে নিয়ে। ফানি ভিডিও থেকে শুরু করে এরকম রিভিউ বলতে পারেন, আমাদের ওপিনিয়ন দেওয়া থেকে শুরু করে। হুম। Yeah. Not good. But it's fun.